আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আমরা আজকে আপওয়ার্কের যে ভিতরে ইন্টারফেস গুলো একটু পরিচিত হবো, হ্যাঁ। ফাইন ওয়ার্ক তো তোমরা বুঝছোই। আমরা যখনই কোনো জবে ফাইন করতে চাই, ফাইন ওয়ার্ক থেকে সার্চ করি। এই সার্চের বাইরেও আমার প্রোফাইল কিসের উপরে র্যাঙ্ক করা সেটার উপর আমাকে বেস্ট ম্যাচে কিছু জব দেখায়। মোস্ট রিসেন্টে ওই টাইপের রিলেটেড এবং একদম নতুন যে কাজগুলো আসছে, দেখো 21 মিনিট আগে, 43 মিনিট আগে সে ধরনের কাজগুলো দেখায়। যদিও এক্সাক্ট হয় না, বাট রিলেটেড। হুম। আচ্ছা, সেভ জবটা বাদ দিলাম। প্রপোজাল অ্যান্ড অফারে গেলে আমরা দেখতে পাই ক্লায়েন্টরা কোনো অফার যদি আমাকে পাঠায় বা আমার অনেক সময় ঘুমায় থাকতে পারি, ইনভাইটেশনের যে নোটিফিকেশন গুলো আছে, এই ইনভাইটেশন গুলো আমরা হয়তো মিস করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইনভাইটেশন গুলো এখানে দেখা যাবে। আচ্ছা, যে সমস্ত প্রপোজালগুলোতে আমরা অ্যাপ্লাই করছি সেগুলোকে সাবমিটেড প্রপোজালে দেখা যাবে। সো যেগুলো বুস্ট করছি সেগুলো বুস্টেড। বুস্টেড কিছু কিছু জবে বুস্ট আউটবিট দেখা যায়। অর্থাৎ, মনে আছে, আমরা একটা অ্যামাউন্ট দিয়ে বুস্ট করলাম, হয়তো পরবর্তীতে অন্য কেউ আমার থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে বুস্ট করলো, তখন আমাকে এখানে বুস্ট আউটবিট দেখাবে। তার মানে আমি 1 থেকে 4-এর ভিতরে নাই, সরাই দিছে অন্য কেউ আমার থেকে বেশি বুস্ট বা কানেক্ট ইউজ করে। ওকে। আচ্ছা, যে সমস্ত জবে আমার সাথে ক্লায়েন্টের কথাবার্তা চলতেছে কিন্তু এখনো হায়ার করেনি বা অফার পাঠায়নি, সেগুলো থাকবে অ্যাক্টিভ প্রপোজালে। আচ্ছা, আমরা একটু মেসেজ অপশন থেকে ঘুরে আসি, একটু জিস্টলি তোমাদেরকে আসলে বলার ট্রাই করি একটা জব আসলে কেমনে আসে। ধরো বকুলা নামে একটা ক্লায়েন্ট, হোক সেটা কোনো একটা জবে অ্যাপ্লাই করছি বা ইনভাইটেশনের মাধ্যমে অ্যাপ্লাই করছি। করার পর ক্লায়েন্টরা কি করে, আমাদের সাথে কথাবার্তা বলে, হ্যাঁ, এই দেখো তো তুমি এই 2টা পেজ পারবা কিনা। তাই আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটু চেক করতে দাও, আমি জানাচ্ছি। সে বললো ওকে। তারপর আমি বললাম আমি করতে পারবো, একটা শর্ট মিটিং করতে পারি কিনা। বাজেটটা বললাম $150। সে বলতেছে না, 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 এত অ্যামাউন্ট হবে না, মাত্র 2টা পেজে তুমি $150 চাইতেছো, এটা তো হবে না। তো তার বাজেট সে বললো আমি 50-এর উপরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর নেগোসিয়েশন করি নেই, হায়ার মি ফর $50। তারপর কতদিন টাইম লাগবে, আমি বলছি 5 দিনের মতো সময় লাগবে। তারপর সে আমাকে একটা অফার পাঠাই দিছে। সেটা আওয়ারলিও হইতে পারে, ফিক্সডও হইতে পারে। তো এই ক্লায়েন্ট মনে করছে $50, সে $10 আওয়ারলি রেটে 5 ঘন্টার জন্য হায়ার করছে। সো আমি $50 বেশি নিতে পারবো না ওর কাছ থেকে। ওকে। তো অফারটা পাঠানোর পর আমি একদিন দেরি করছি, সে বলছে তুমি কি আসলে কাজ করতে ইন্টারেস্টেড। তা আমি বলছি আমি কালকে শুরু করব। আচ্ছা। এবং আমি অফারটা অ্যাকসেপ্ট করে ফেললাম। তাহলে কথাবার্তার এক পর্যায়ে ক্লায়েন্ট আমাদেরকে যখন অফারটা পাঠাবে, সেই অফারটা অ্যাকসেপ্ট করে আমাদের কাজ স্টার্ট করতে হয়। তো আমাদেরকে পরবর্তীতে ক্লায়েন্ট সাইটের অ্যাক্সেস দিছে, এই যে আমরা এখন কাজ স্টার্ট করে দিছি। তারপরে আওয়ারলি হইলে আওয়ারলি টাইম ট্র্যাক করে ক্লায়েন্টকে কি বলবো, আওয়ারলি যদি হয় কাজ শেষ, ক্লায়েন্টকে বলবো এই যে এরকম, যে তুমি কি আসলে কন্ট্রাক্টটা এন্ড করবা কষ্ট করে। তারপর ক্লায়েন্ট আমাকে এন্ড করে 5 স্টার বা যে কোনো একটা ফিডব্যাক দিবে। আমি ভিউ কন্ট্রাক্ট বাটনে ক্লিক করব, ভিউ কন্ট্রাক্টে ক্লিক করে আমিও একটা ফিডব্যাক দিব। ঠিক আছে, শেষ। তারপরে এই যে কন্ট্রাক্ট ডিটেইলে গেলে আমি আমার ফিডব্যাকটা দেখতে পাবো, ক্লায়েন্ট আমাকে কত স্টার দিল। আচ্ছা, মোটামুটি সাথে সাথে এটা তোমার ভাইয়া, প্রোফাইল। প্রোফাইল কাজ শেষ হওয়ার পরে কি আমরা ক্লায়েন্টকেই বলবো কন্ট্যাক্ট ইন করতে, নাকি হ্যাঁ, হ্যাঁ, আমরা বলবো ক্লায়েন্টকেই কন্ট্রাক্ট এন্ড কন্ট্যাক্ট? করতে বলবা, নাইলে অনেক সময় তুমি যদি কন্ট্রাক্ট এন্ড করো তাহলে তুমি রেটিং রিভিউ নাও পাইতে পারো। তো সেজন্য আমরা ক্লায়েন্টকে এন্ড করতে বলবো, তাহলে দেখো এই যে আমার রেটিং রিভিউ আমার প্রোফাইলে চলে আসছে।
আচ্ছা, তাইলে এটা একটু খেয়াল রেখো, অর্থাৎ একটা স্টেপ দেখাইলাম আর কি। আচ্ছা, এবার আমাদের ইয়োর সার্ভিস অপশনে কি আছে আমাদের, যে কনসালটেশন এবং প্রজেক্ট যেগুলো গিগ আর কি, সেগুলো দেখা যাচ্ছে আমার এখানে। আচ্ছা, তারপরে ডাইরেক্ট কন্ট্রাক্ট নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে অনেক সময় এমন হয় যে আমি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ক্লায়েন্টের কাজ পাইছি, লিঙ্কডইনে কোনো একটা ক্লায়েন্টের কাজ পাইছি, তো ক্লায়েন্ট পেমেন্ট করতে পারতেছে না ডাইরেক্টলি, আমাদের পেপাল বা এরকম কোনো ডাইরেক্ট পেমেন্ট নেওয়ার কোনো অপশন নাই বাংলাদেশে। ইন দ্যাট কেস তুমি আপওয়ার্ক থেকেই ডাইরেক্ট কন্ট্রাক্ট তৈরি করতে পারবা। ডাইরেক্ট কন্ট্রাক্টটা তোমাদেরকে দেখাইছি না? দেখাইছিলেন মেবি, কিন্তু ভুলে গেছি কোন ভিডিওতে আছে, দেখতে হবে। জি ভাইয়া দেখাইছিলেন। আচ্ছা, সো ডাইরেক্ট কন্ট্রাক্টটা আসলে কিছু না, ক্রিয়েট কন্ট্রাক্ট বাটনে ক্লিক করে ক্লায়েন্টের নাম লিখবা, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবা, কন্ট্রাক্ট। ধরো তুমি লিঙ্কডইনে একটা কাজ করছো, বা তোমার বন্ধুর একটা কাজ করছো, বা বিদেশের কারো কাজ করছো, তখন তুমি কন্ট্রাক্টের নাম লিখবা, একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে, ফিক্সড প্রাইস দিয়ে, নেক্সট দিয়ে, হোয়াট এভার ইজ দ্য অ্যামাউন্টটা দিয়ে পাঠিয়ে দিবা ক্লায়েন্টকে। সো ক্লায়েন্টের কাছে একটা ইমেল যাবে, সেই ইমেলটাতে হ্যাঁ, ক্লায়েন্ট, এখানে বুঝতে পারছি, কিন্তু এখানে যেহেতু আমি ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেস থেকে টাকা নিচ্ছি, সেক্ষেত্রে তার মানে ওখানে ডেসক্রিপশনে লিখবো কি? যে কোনো ডেসক্রিপশন লেখো, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর 10 পেজেস এরকম। আচ্ছা, তো এই টাকাটা, তারপরে ভাইয়া আবার এই এটা টাকাটা ধরবে না? উইথড্র করতে কি ফি দিতে হবে? আচ্ছা এই আপওয়ার্ক তো সেলারদের কাছে 10% ফি ডাইরেক্ট নেয়, সো কন্ট্রাক্টে এই টাকা উইথড্র। ডাইরেক্ট কন্ট্রাক্টের 5%, মানে ডাইরেক্ট কন্ট্রাক্টের নিয়ম হচ্ছে পাঁচ আচ্ছা পার্সেন্ট টাকা আপওয়ার্ক কেটে নিবে, ঠিক আছে? ধরো আমি এখানে দিলাম, আচ্ছা ধরো আচ্ছা। ক্লায়েন্টের ফার্স্ট নেম দিলাম লিঙ্কন, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিলাম ধরো lincoln@gmail.com, কন্ট্রাক্টের নাম দিলাম ওয়েবসাইট ডিজাইন, কন্ট্রাক্টের একটা ডেসক্রিপশন, এটা ওয়েবসাইট ডিজাইন ফর 10 পেজেস বা কিছু একটা লিখলাম, ফিক্স প্রাইসের কাজ, নেক্সট আমি বললাম ওয়েবসাইট ডিজাইন, এখানে লিখলাম $100। ওকে, আমি প্রিমিয়াম ব্যবহার করতেছি, প্রিমিয়াম। সো আমার জন্য 0% সার্ভিস ফি, মানে ক্লায়েন্ট আমাকে যা টাকা দিবে এটা আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। প্রিমিয়াম যদি না থাকতো তো আমাদের 5% দেওয়া লাগতো, ঠিক আছে? আর এটা যেহেতু বাইরের ক্লায়েন্টের কাজ, সো এটার কোনো জবের স্ট্যাটাস, রেটিং, রিভিউ দিতে পারবে না ক্লায়েন্ট, জব সাকসেস স্কোরে তোমার অ্যাড হবে না। অর্থাৎ তোমার এই জেএসএস এ, এই যে ধরো এই যে 99% আছে, এটা এখানে অ্যাড হবে না, এই অ্যামাউন্টেও অ্যাড হবে না, টোটাল জবসেও অ্যাড হবে না, টোটাল আওয়ারেও অ্যাড হবে না, জাস্ট তুমি টাকাটা ইন আউট করে বাইর করে নিয়ে গেলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম ট্যাবের কাজ শেষ। সেকেন্ড ট্যাবে কি আছে? এখানে একটু একটু এখানে একটা ছোট্ট প্রশ্ন, যে আসলে এটা পাঠানোর পরে তার কাছে তো ইমেল যাবে বুঝলাম, কিন্তু সেই ইমেলে কি এমন কোনো লিঙ্ক দেওয়া থাকবে যেভাবে সে টাকা দিবে নাকি? ওই ইমেইলে তার কাছে একটা মেসেজ যাবে যে মিনাজুল আসিফ তোমাকে একটা পেমেন্টের রিকোয়েস্ট করছে। সে একটা বাটনে ক্লিক করবে, বাটনে তার আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হবে, অ্যাকাউন্টে তার নাম, ইমেল, ফোন অ্যাড্রেস দিয়ে, বিলিং অ্যাড্রেস অ্যাড করে সে তোমার পেমেন্টটা করে দিবে, আর কিছু না, ঠিক আছে? তার যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট না থাকে? অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নিবে, জাস্ট তোমার নাম, ইমেল, ফোন দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবে, 2 মিনিটের কাজ। আচ্ছা। ভাইয়া আমি একটু ডিস্টার্ব করতে চাচ্ছিলাম ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হুম, শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, যদি কোনো কারণে আপনার এটা সে ইগনোর করলো অথবা সে বুঝতে পারলো না, মানে এটা সে কন্টিনিউ করে নাই, সেক্ষেত্রে কোনো ব্যাড ইফেক্ট না, পড়বে কি? অ্যাকাউন্টে কোনো ব্যাড ইফেক্টের কিছু নেই, ঠিক আছে? এই যে আপরকে আমি এরকম ভাবে যখন ইয়া পাঠাবো, যে এইরকম, হ্যাঁ, তো তোমার কাছে একটা কন্ট্রাক্ট পাঠাইছে, প্রপোজাল দিছে ওয়েব ডিজাইন, তাহলে তো সাইন আপ নাও টু ভিউতে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জাস্ট পেমেন্টটা করে দিবে, আর কিছু না। আচ্ছা, তো ডেলিভার ভাইয়া, বলো। তো মানে আমার একটা ক্লায়েন্ট সামনের সপ্তাহে আসবে, একটা বড় অ্যামাউন্ট নিয়ে আসছি।
তা আমি চাচ্ছি ওই অ্যামাউন্টটা 4টা কন্ট্রাক্ট 4টা অর্ডার নিব এবং 4টা রিভিউ নিব। সেক্ষেত্রে আমাকে ওই যে কোনো ট্যালেন্ট সার্চ করে যদি আমাকে খুঁজে পেয়ে যদি অর্ডার দেয় সেক্ষেত্রে হবে কিনা এটা? হ্যাঁ হ্যাঁ হবে। জবটা ক্রিয়েট করবে, জবটা পোস্ট করার সময় তুমি তোমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবা, তোমার প্রোফাইলের লিঙ্ক অনুযায়ী সে তোমার নামটা সার্চ করে তোমাকে ইনভাইটেশন পাঠাবে, এবং সেই ও তার ইনভাইটেশন মানে জব জব জবটা তাহলে পোস্ট করতে হচ্ছে। অবশ্যই জব পোস্ট করতে হবে, নাহলে তো রেটিং রিভিউ পাবা না। অথবা একটা কাজ করতে আচ্ছা, পারে, সে তোমাকে ডাইরেক্টলি, তুমি তোমার প্রোফাইলের লিঙ্কটা দিলে ওনার যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে উনি তোমার প্রোফাইলে ঢুকে ডাইরেক্ট মেসেজ করবে, দুটোই হয়, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ইওর অ্যাক্টিভ কন্ট্রাক্ট নামে যে অপশনটা, সেই অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমার রানিং কাজগুলো দেখায়, আওয়ারলি কয়টা কাজ, অ্যাক্টিভ মাইলস্টোনে কয়টা কাজ। অ্যাক্টিভ মাইলস্টোন মানে কি, এগুলা করতেছি এখনো ডেলিভারি করি নেই। অ্যাওয়েটিং মাইলস্টোন মানে কি, আচ্ছা আসতেছি। পেমেন্ট রিকোয়েস্ট মানে কি, আমি কাজ ডেলিভারি করে দিছি, ক্লায়েন্ট এখনো অ্যাকসেপ্ট করে নেই। আর অ্যাওয়েটিং মানে কি, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে, নেক্সট মাইলস্টোনের জন্য অ্যাওয়েটিং। ধরো এই জবটাতে ঢুকলাম, তো এই জবে আমি $30 পাইছি, 40 ডলারও পাইছি, 30 40 70 ডলার পাইছি, কিন্তু প্রজেক্টটা ছিল $100, আরো $30 আছে, এইটা এখনো ক্লায়েন্ট ফান্ডিং করে নেই, সেজন্য এটা অ্যাওয়েটিং এ রাখছে। অর্থাৎ মাইলস্টোন শেষ হয় নাই, আরো কিছু মাইলস্টোন আছে, সেগুলো অ্যাওয়েটিং এ থাকে। তাহলে আবার একটু বলি, অ্যাক্টিভ মাইলস্টোন মানে যেগুলো আমার কাজ চলতেছে, আমি ডেলিভারি করি নাই। যেগুলো ডেলিভারি করে ফেলছি, ক্লায়েন্ট একসেপ্ট করে নাই, সেগুলো পেমেন্ট রিকোয়েস্টে পাবা। আর ক্লায়েন্ট ধরো 3টা মাইলস্টোনের মধ্যে 2টা একসেপ্ট করছে, আরো একটা বাকি আছে, অথবা 2টা মাইলস্টোনের মধ্যে একটা একসেপ্ট করছে, আরো একটা বাকি আছে, সেগুলো অ্যাওয়েটিং এ থাকবে। আর আওয়ারলি সেটা তো তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, আর কন্ট্রাক্ট হিস্টোরিতে যদি যাই, তখন আমরা কি দেখি? আমার একটা কোশ্চেন ছিল, হুম। যে আমার অ্যাকাউন্টটা পুরান তো, এখানে 8টা এখনো অ্যাক্টিভ আছে, কিন্তু বাইরে গুলো অনেক আগের, কিন্তু এগুলা বাইরে ইন করে নাই। আমি কিভাবে তো এটাকে এখন তুমি ইন এন্ড করতে করে পারি? ফেলা দাও, ঠিক আছে? ক্লায়েন্টরা তো অনলাইনে নাই, এটা মেসেজ দাও, হ্যাঁ তুমি আসো, আমার এই কন্ট্রাক্টটা ঝুলতেছে, সো উই নিড টু ক্লোজ দ্য কন্ট্রাক্ট। এক সপ্তাহ ওয়েট করো, ও যদি end না করো তুমি এন্ড করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অল কন্ট্রাক্ট মানে এদেশে তোমার যত কন্ট্রাক্ট আছে রানিং, এখান থেকে সার্চ টার্চ করতে পারবা। আওয়ারলি ওয়ার্ক ডায়েরি, এটা তোমাদেরকে অলরেডি দেখাইছে, আওয়ারলি কাজ যেগুলো টাইম ট্র্যাক করছো, এগুলো তুমি এই ওয়ার্ক ডায়েরিতে দেখতে পারবা, যেগুলো তোমার আওয়ারলি কাজ আর কি। হ্যাঁ, সো এই যে আওয়ারলি কাজ, এই যে, এবং এখানে কোন দিন টাইম ট্র্যাক করছো এটাতে ঢুকলে তুমি দেখবা এই যে 2 ঘন্টা আমি টাইম ট্র্যাক করছি। অর্থাৎ আওয়ারলি কাজগুলো এখানে দেখতে পাবা। ফাইন্যান্সে গেলে, আমরা ফাইন্যান্স মানে কি, টাকা পয়সার হিসাব নিকাশ। তো ফাইন্যান্সের ওভারভিউতে আমরা যখন যাব, এখানে আমরা এক হইতেছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, যে কাজগুলো আমার চলতেছে, কাজটা যখন আমরা ডেলিভারি করে দিই সেটা ইন রিভিউতে চলে যায়, অর্থাৎ এটা ক্লায়েন্টের হাতে থাকে। সো ক্লায়েন্ট যদি একসেপ্ট, মানে ফিক্সড প্রাইসের ক্ষেত্রে আমি একটা মাইলস্টোন ডেলিভারি করলাম, ক্লায়েন্ট যদি একসেপ্ট না করে 14 দিন টাইম লাগে সেটা অটোমেটিক্যালি একসেপ্ট হওয়ার জন্য, তাহলে ইন রিভিউতে সেগুলো থাকতে পারে। আর আওয়ারলি যে টাইমটা ট্র্যাক করছি, 5 দিন ইন রিভিউতে রাখে। এখানে ক্লায়েন্টের একসেপ্ট না করার কোনো অপশন নাই, অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে নেবে আওয়ারলি জবের ক্ষেত্রে। আচ্ছা, ক্লায়েন্ট যখন একসেপ্ট করে দিবে, সেটা পেন্ডিং এ আমাদের থাকে। পেন্ডিং মানে হইতেছে, আমি একটু বুঝাই, 5 দিন পর তো অটোমেটিক্যালি টাকাটা তোমার পেন্ডিং এ চলে আসতেছে। তো ফিক্সড প্রাইজের কাজের ক্ষেত্রে সিকিউরিটি পিরিয়ড থাকে, মানে ওই 14 দিন পার হইলো বা ক্লায়েন্ট একসেপ্ট করে ফেললো টাকাটা, মানে আমি এখন একটা মাইলস্টোন ডেলিভারি করলাম, সেটা পেন্ডিং এ চলে আসলো, ক্লায়েন্টের হাতে 5 দিন সময় থাকে সেটা রিজেক্ট করার।
5 দিনের মধ্যে সে যদি রিজেক্ট না করে এটা আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে, তখন আর ক্লায়েন্ট কিছু করতে পারবে না। তাহলে ফিক্স প্রাইজের কাজের ক্ষেত্রে ডেলিভারি করার পর ক্লায়েন্ট একসেপ্ট করলে 5 দিনের মাথায় আমার অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আওয়ারলি কাজের ক্ষেত্রে ওরা বলে দিছে যে তুমি ফ্রাইডে পর্যন্ত, ধরো ফ্রাইডে পর্যন্ত যে টাইম ট্র্যাকটা করছো, ধরো আমার 3টা কাজ চলতেছে আওয়ারলি, শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত যা টাইম ট্র্যাক করছি সেই টাকাটা বুধবার দিন, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন পেন্ডিং এ রেখে 5 দিন পর আমার এখানে ছেড়ে দিবে। তাহলে ফিক্সড প্রাইজের ক্ষেত্রেও ক্লায়েন্ট টাকাটা একসেপ্ট করার পর 5 দিন সময় পাবে। আবার আওয়ারলি কাজেও আওয়ারলি তো ক্লায়েন্টের একসেপ্ট করতেছে না, ওর অটোমেটিক্যালি কার্ড থেকে কেটে নিচ্ছে ফ্রাইডে টু ফ্রাইডে। ধরো আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, 2 দিন কাজ করি, বৃহস্পতি শুক্র, এই বৃহস্পতি এবং শুক্রবার দিন যে টাকাটা টাইম ট্র্যাক করছি সেটা বুধবার দিন আমার অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, এখন এই 5 দিনের অপশনটা কেন রাখছে ফিক্সডে আওয়ারলিতে দুইটাতেই? এই 5 দিনের মধ্যে ক্লায়েন্ট টাকাটা রিজেক্ট করতে পারে যে এই ক্লায়েন্ট এই ফ্রিল্যান্সার ভালো কাজ করে না, এই টাকাটা আমি দিব না। আওয়ারলির ক্ষেত্রেও সেম, সে ভালো কাজ করে নাই, অনেক বেশি টাইম ট্র্যাক করছে, আমি এত টাকা দিব না। মানে এই কমপ্লেন জানানোর সুযোগ আছে মাত্র 5 দিন। এই 5 দিনের মধ্যে কোনো কমপ্লেন না হইলে তোমার অ্যাভেলেবেল ব্যালেন্সে ডলারটা ঢুকে যাবে। আর অ্যাভেলেবেল মানে এটা তোমার টাকা। এইবার তুমি এটার উপরে ক্লিক করে উইথড্র নাও বাটনে ক্লিক করে তুমি অনেকগুলো অপশনে টাকাটা উইথড্র করতে পারবা, ডাইরেক্ট ব্যাংক, পেওনিয়ার, এনসেভ, তিনোটাই আমি তোমাদেরকে পরে দেখাবো। আপাতত জাস্ট মাথায় রাখো যে অ্যাভেলেবেলে যা টাকা থাকে সেটা তুমি যে কোনো টাইমে উইথড্র করতে পারবা, যে কোনো অ্যামাউন্টই উইথড্র করতে পারবা, 300-র মধ্যে 100 উইথড্র করতে পারবা, পুরো 300 উইথড্র করতে পারবা। ঠিক আছে? সো এই হলো ফাইন্যান্সিয়ালের ব্যাপার স্যাপার। আর এই যে নিচের দিকে তুমি আসলে রিপোর্ট দেখতে পারবা, যে ধরো আমি এখন পেন্ডিং এ আছে যে কাজগুলো, যেটা আমার নেক্সট উইকে আসবে, $171, কোন ক্লায়েন্টের কোন কাজ, কত ডলার বলে দিছে দেখো। আয়না $40, এটা আমার অ্যাকাউন্টে আসবে কবে সেটাও বলে দিছে দেখো, অগাস্টের 3 তারিখে তুমি এই টাকাটা পাবা। অগাস্টের 3 তারিখে এই যে আরেকটা ক্লায়েন্ট, এ আমাদের একটা ফিক্স প্রাইজের ও মাইলস্টোন ছাড়ছে আজকে 30 তারিখ না, আজকে আজকে 30 তারিখ, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাপ্রুভ করছে একটা মাইলস্টোন $150। এই $150 মাইলস্টোনটা আমি অগাস্টের 3 তারিখে পাবো, আপওয়ার্ক বলতেছে, এই জন্য এটা পেন্ডিং এ দেখাচ্ছে। বুঝছো না? অর্থাৎ তুমি পেন্ডিং এ ক্লিক করলে পেন্ডিং এ যে দুইটা কাজের টাকা পাবা সেটা দেখতেছো, অ্যাভেলেবেলে ক্লিক করলে এই যে $302 এটা কার কার কাছ থেকে পাইছি আমি এগুলো দেখতে পারবা। আর ইন রিভিউতে অর্থাৎ ক্লায়েন্টের হাতে আছে এখনো কোন কোন কাজ, সেই যে বিএনবি নেটওয়ার্কের 3 ঘন্টা এবং 11 ঘন্টা, প্রায় $210 আমি টাইম ট্র্যাক করছি, এই টাকাটা ওর হাতে আছে এখনো। নাম্বার 2, ব্যাক এন্ড অনেক স্লো, মানে এই আর কি, প্রত্যেকটাতে তুমি আসলে দেখতে পারবা কোন ক্লায়েন্টের কোন কাজ তুমি কখন পাবা টাকা। আচ্ছা, এবার ইউর রিপোর্ট নামে একটা অপশন আছে। এই ইউর রিপোর্টে গেলে আমরা আসলে দেখতে পাই কি, ব্যাকএন্ডের অবস্থা তো খুবই খারাপ।
মাঝে মধ্যে দেখবো আপওয়ার্কের ব্যাকের এরকম স্লো কাজ করতেছে। আচ্ছা, জাস্ট আমাদের এই কটা জিনিস বাকি আছে। এর মধ্যে ট্যাক্স ফর্ম আমরা তৈরি করছি, ট্যাক্স ইনফরমেশন অ্যাড করছি, ডলার উইথড্র করতে চাইলে উইথড্র আর্নিং এ ক্লিক করবা, আর মেসেজ তো মেসেজই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগায় যাই, ওদিকে আপওয়ার্কটা লোড হোক। এগুলো সব আমাদের কভার করা হয়েছে। প্রোফাইল হাইলাইটস, প্রোফাইল হাইলাইটসটা আমরা দেখছিলাম কিনা খেয়াল নাই, তারপর একটু দেখে আসি আসো। আপওয়ার্কে জব প্রপোজাল পাঠানোর সময় কভার লেটার লেখার পরে প্রোফাইল হাইলাইটস নামে নতুন একটা অপশন আপওয়ার্ক যুক্ত করছে। সাধারণত আমাদের পোর্টফোলিও বা প্রিভিয়াস ওয়ার্ক গুলো দেখার জন্য ক্লায়েন্টকে কিন্তু আমাদের প্রোফাইলে ভিজিট করে তারপর দেখতে হয়, সেখানে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই প্রোফাইল হাইলাইট ফিচারের মাধ্যমে কিন্তু আমরা যে রিলেটেড প্রপোজাল পাঠাচ্ছি সেই রিলেটেড প্রিভিয়াস জব হিস্টোরি, পোর্টফোলিও এবং কিছু সার্টিফিকেট কিন্তু আমরা প্রপোজালের সাথেই পাঠাতে পারছি। এতে করে ক্লায়েন্ট কিন্তু আমার প্রপোজাল বা কভার লেটারের সাথে সাথেই আমার যে রিলেটেড কাজে বিট করছি সেই রিলেটেড প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি এবং সার্টিফিকেশন পোর্টফোলিও দেখে নিতে পারছে। দেখে নিই কিভাবে এটি কাজ করে। তো আমরা এখন দেখবো আসলে আপওয়ার্কে যখন আমরা বিট করতে যাই তখন আমাদের নতুন একটা অপশন আসছে। সেই নতুন অপশনটার নাম হচ্ছে আপওয়ার্কে প্রোফাইল হাইলাইটস। জেনারেলি একদিন যখন কভার লেটার লিখতাম তখন আসলে কভার লেটার লেখা ছাড়া আর কিছু ছিল না। এখন আমাদের রিলেটেড কিছু প্রজেক্ট বা কিছু পোর্টফোলিও আমরা আপওয়ার্কে এন্ড থেকে অ্যাড করে দিতে পারি। লেটস সি। তারপর প্রথমে হচ্ছে আমাদের, ধরা যাক আমি জবটাতে বিট করবো, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমাদের প্রপোজালের সমস্ত জিনিসপত্র এখানে আছে। আমরা জেনারেল প্রোফাইল দিয়ে বিট করবো। এখানে আওয়ারলি রেটটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা নেভার দিলাম। এখানে আমাদের কভার লেটার লিখলাম। হ্যাঁ, আমরা তো জানি কভার লেটার কিভাবে লিখতে হয়, ঠিক আছে। এটা একটা জব, আপওয়ার্কে একটা জব পোস্ট আসছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ডিজাইনার নিডেড, ফাইন। তো আমি কোনো রিকোয়ারমেন্ট ধরা যাক করলাম, করার পর আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। সো আপওয়ার্কে প্রপোজাল পাঠানোর আগে কিভাবে আসলে ক্লায়েন্টদের অবস্থা কি, ক্লায়েন্ট আসলে প্রিভিয়াস হিস্টোরি কি, এই জিনিসগুলো কিভাবে চেক করবো আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারবা। তো আমি জাস্ট আজকে যেটা টপিক সে টপিকে থাকতেছি। আমি এখানে আমাদের রেট দেওয়া আছে, আওয়ারলি রেট $20। আমাদের অ্যাকাউন্টে আওয়ারলি রেট অটোমেটিক্যালি নিচ্ছে। আমরা এখানে নতুন একটা জিনিস হচ্ছে শিডিউল করবো কিনা, অর্থাৎ আমরা আমাদের আওয়ারলি রেটটা রেগুলার বেসিস চেঞ্জ করবো কিনা। সে 3 মান্থস, প্রত্যেক 3 মান্থস পর পর আমার আওয়ারলি রেট 5% করে অটোমেটিক্যালি বাড়বে। তো এটা আমি সবসময় পছন্দ করি। এটা আসলে অ্যাকাউন্টে কাজ আসার উপর ডিপেন্ড করবে। আমার অ্যাকাউন্টে এখন অনেক কাজ আসতেছে, আমি হালকা করে বাড়াই দিতে পারি। আওয়ারলি প্রাইস 20 থেকে 25 করে দিলাম, আবার কাজ কমে গেছে, সেক্ষেত্রে আমি আমার নামাই দিতে পারি। তো এইভাবে আমরা এটা ফ্ল্যাকচুয়েট করাই ভালো ম্যানুয়ালি, সেই জন্য আমরা নেভার দিয়ে রাখলাম। তো আমরা এখানে কিছু কভার লেটার লিখলাম, এখানে আরো কিছু ইনফরমেশন চাইছে ক্লায়েন্ট, আমি এগুলো দিলাম। আমি কভার লেটারের উপর প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, আমি এই জন্য এগুলো ডিটেইলে ডিসক্রাইব করলাম না। আমাদের আজকের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট হাইলাইট। হ্যাঁ, এই জিনিসটা নতুন আমাদের আপওয়ার্কে, ঠিক আছে। প্রোফাইল হাইলাইট। সো প্রোফাইল হাইলাইট আমরা 4টা জিনিস আপওয়ার্কের যে কোনো একটা প্রিভিয়াস সিমিলার টাইপের জব অথবা সিমিলার পোর্টফোলিও বা সিমিলার সার্টিফিকেট আমরা অ্যাড করতে পারি, বাট 4টা জিনিস। হ্যাঁ, তো আমরা অ্যাড অ্যান আপওয়ার্ক জবে ক্লিক করলাম। সো আমার সবসময় সাজেশন হচ্ছে রিলেটেড একটা জব আমরা অ্যাড করব, একটা। সো আমার এখানে অনেকগুলো কাজ করা হয়েছে। তো আমরা এটা উইক্স ওয়ার্ডপ্রেসের উপরে যদি কোনো কাজ থাকে সেই রিলেটেড কাজগুলো হইতে পারে প্রিভিয়াস, বা যে 5 স্টার পাইছে এবং তার একটা ভালো রেটিং রিভিউ দিচ্ছে সিমিলার প্রজেক্ট, এরকম একটা প্রজেক্ট, এরকম একটা জবকে আমরা হাইলাইট করে ফেলতে পারি। এটা হচ্ছে ধরো যাক, হ্যাঁ, এটা আমি হাইলাইট করতে যাচ্ছি, জাস্ট সিলেক্ট হাইলাইট, ঠিক আছে। একটা হইলো, তাই না? এটা কি আমরা আপনাকে একটা জব হাইলাইট করলাম। 2 নাম্বার হচ্ছে রিলেটেড কোনো সার্টিফিকেট আছে কিনা। সার্টিফিকেট হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসের উপর রিলেটেড কোনো সার্টিফিকেট থাকলে আমরা সেই সার্টিফিকেট যেগুলো আমরা আপওয়ার্কের প্রোফাইলে অ্যাড করছি অলরেডি, আমরা জানি আমাদের আপওয়ার্কের প্রোফাইলে আমাদের হাইলাইট করার অপশন থাকে, তাই না? মানে আমাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট অ্যাড করতে পারি আমরা। তারপর হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল অ্যাড করা, যে সার্টিফিকেট অ্যাড করতে পারি। এখানকার রিলেটেড কোনো সার্টিফিকেট অটোমেটিক্যালি আমরা অ্যাড করে নিতে পারবো। জাস্ট আমি এখানে আমি বললাম আমি এই সার্টিফিকেটটা আমার রিলেটেড, সিলেক্ট হাইলাইট। তো আমাদের একটা আপওয়ার্কে কমপ্লিটেড জবের হিস্টোরি, একটা সার্টিফিকেট আর 2টা পোর্টফোলিও দিবে। যে পোর্টফোলিও নামে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেসের উপর যে কাজগুলো সেগুলোর উপর আমাদের, ধরা যাক এই একটা ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেসে করা, সিলেক্ট হাইলাইট এক। তা দেখা যায় 3 নম্বর চলে আসলো। লাস্ট হচ্ছে ধরা যাক আরেকটা রিয়েল এস্টেট রিটেল ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এটাকে আমি হাইলাইট করে রাখলাম। দেখতে সুন্দর হতে হবে ছবিটা, প্রজেক্টটা দেখতে সুন্দর লাগে দেখতে। তাহলে আলটিমেটলি আমরা কি করলাম, একটা জব, একটা সার্টিফিকেট আর 2টা পোর্টফোলিও অ্যাড করলাম। অ্যাড টু হাইলাইট নামে যে অপশনটা আছে এনে ক্লিক করে দিব। সো অ্যাড টু হাইলাইটে করলে হবে কি, আমাদের এই যে এই হাইলাইট অপশনটা চলে আসবে এখানে। সো আমরা যখন এই প্রপোজালটা সাবমিট করব তখন ক্লায়েন্ট আমার কভার লেটারে ঢোকার সাথে সাথে আমাদের এই রিলেটেড জিনিসগুলো দেখতে পাবে। অর্থাৎ আমার প্রোফাইলে গিয়ে ওকে দেখতে হবে না, আমি ওকে দেখাই দিতেছি, দেখো এই রিলেটেড আগে কাজ করছি, এই রিলেটেড আগে সার্টিফিকেট আছে, এই রিলেটেড আগে কিছু পোর্টফোলিও অ্যাড করছি। তো এই জিনিসটা যখন করবো তখন দেখা যাবে যে
এটা একটা ট্রাস্টেড হবে বা ক্লায়েন্ট আসলে পরবর্তীতে প্রোফাইলে ভিজিট করার একটা অপরচুনিটি থাকবে বা আমাকে মেসেজ করার একটা অপরচুনিটি থাকবে। আই থিংক ইটস আ গ্রেট অপরচুনিটি ফর এভরি ফ্রিল্যান্সার। সবসময় এটা করতে কোনো এক্সট্রা কানেক্ট খরচ হচ্ছে না, সো আই শুড। ওকে, তো এই হলো আমাদের এই প্রোফাইল হাইলাইটস, এটা অলরেডি তোমরা দেখলা। ক্লায়েন্ট কমিউনিকেশন একটা প্লে লিস্ট তোমাদের দিচ্ছি, যেখানে 97টা ক্লায়েন্ট কমিউনিকেশনের ভিডিও আছে। আচ্ছা, এটা তোমাকে দিছি মনে হয়, তাই না, ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লাসে? জি হ্যাঁ ভাইয়া ভাইয়া দিয়েছি। দিয়েছি। ভেরি নাইস। অফার অ্যাকসেপ্ট নিয়েও কথাবার্তা হয়েছে, প্রপোজাল, কন্ট্রাক্ট ডিটেল, কন্ট্রাক্ট প্রপোজাল, মাইলস্টোন নিয়েও কথাবার্তা হয়েছে, ফিডব্যাক চেঞ্জ। আসলে নতুন একটা টপিক নিয়ে গল্প করি, ফিডব্যাক চেঞ্জ। আপর তো ঝামেলা করতেছে এদিকে। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, মনে করো কোনো একটা ক্লায়েন্ট তোমাকে একটা ফিডব্যাক দিয়ে দিছে এন্ড কন্ট্রাক্ট করে। তো তুমি ভিউ কন্ট্রাক্টে যখন ক্লিক করবা, তখন 3টা ট্যাব, ওভারভিউ, মেসেজ আর কন্ট্রাক্ট ডিটেল। এই কন্ট্রাক্ট ডিটেল অপশনে যখন তুমি যাবা, তুমি দেখতে পাবা ক্লায়েন্ট তোমাকে কি ফিডব্যাক দিছে। তার আগে তোমার ফিডব্যাকটাও দিতে হবে। এখন মনে করো ক্লায়েন্ট খুব খারাপ একটা ফিডব্যাক দিছে, 3 স্টার, 1 স্টার, 2 স্টার, আবার বিশাল একটা লেখাও দিয়ে দিছে। তখন তুমি 14 দিন পর্যন্ত, মানে এই ফিডব্যাকটা পাওয়ার 14 দিন পর্যন্ত তোমার হাতে টাইম থাকবে ফিডব্যাকটা চেঞ্জ করে নেওয়ার। ইনেবল ক্লায়েন্ট টু চেঞ্জ ফিডব্যাক বাটনটাতে ক্লিক করলেই, আমি যদি এটা অ্যালাউ করে দেই, ক্লায়েন্ট তখন আমার ফিডব্যাকটাকে চেঞ্জ করতে পারবে। ধরো অ্যালাউ করে দিলাম, তারপর ক্লায়েন্টকে বললাম আমি জানি আমি আসলে খারাপ কাজ করছি, তারপরও তোমার যদি পসিবল হয় আমার রেটিংটা একটু বাড়ায় দাও। আচ্ছা, এইটা ফিডব্যাক ম্যানিপুলেশনের আন্ডারে পড়ে। তো তুমি মানে ক্লায়েন্ট যদি কোনো কমপ্লেন না করে আপওয়ার্কে, তাইলে আপওয়ার্কে কোনো সমস্যা নেই, তুমি চেঞ্জ করতেই পারো রিভিউ ক্লায়েন্টকে বলে। কিন্তু যদি আপওয়ার্কে ক্লায়েন্ট কমপ্লেন করে, তখন তোমার নামে একটা টিকিট ওপেন হয়ে যাবে। তোমাকে বলবে তোমাকে ফিডব্যাক ম্যানিপুলেশন করছো, এই জন্য একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এটা কিন্তু করা যাবে না। তার মানে তোমাকে আসলে বুঝে শুনে এই জিনিসটার ডিসিশন নিতে হবে যে একটা ক্লায়েন্টের কাজ তুমি করতেই পারো না, খুব খারাপ করছো কাজ, সেক্ষেত্রে ম্যানিপুলেট করা যাবে না বা রিভিউ চেঞ্জ করার কথা বলা যাবে না। কিন্তু তোমার সাথে ক্লায়েন্টের ভালো সম্পর্ক আছে, কিন্তু লাস্টের দিকে কিছু একটা গ্যাঞ্জাম লাগাই ফেলাইছো বা কিছু একটার জন্য আসলে ক্লায়েন্ট পুরো খুশি না, তখন একটা রিকোয়েস্ট করা যেতে পারে। এই ফিডব্যাক চেঞ্জ করলে তোমার অ্যাকাউন্টের জেএসএস নেমে গেছে, একটা ক্লায়েন্টের কাছ থেকে রেটিং খারাপ খাইছো, জেএসএস আর ঠিক হবে না, কিন্তু তোমার এখানে ধরো 3 স্টার জায়গায় 5 স্টার দিয়ে দিল, তোমার প্রোফাইলে ঠিকই 5 স্টার দেখাবে। মানে হয়তো জেএসএস একটু নামছে, 99 জায়গায় 95 হয়েছে, কিন্তু পরবর্তী কোনো ক্লায়েন্ট যখন আসতেছে সে দেখতেছে সে একটা 5 স্টার ফিডব্যাক পাইছে। ব্যাপারটা কি বুঝছো? হুম। জি ভাইয়া বুঝছি। জি, এটা মানে ফার্স্টে যে ফিডব্যাকটা সে দেবে সেটাই আপর কাউন্ট করবে, কিন্তু পরবর্তীতে সেটা কাউন্ট করবে না, কিন্তু স্টার্টটা আর কি ঠিক হ্যাঁ, মানে থাকবে। প্রথমে জেএসএস এ চলেই যাবে, তুমি যা রেটিং খারাপ খাইছো ওটা জেএসএস এ ইফেক্ট হ্যাঁ ফেলাই হ্যাঁ। দিবে। কিন্তু জি তোমার জি এখানে যে বুঝতে যেটা পেরেছি। যেটা পরবর্তীতে ক্লায়েন্ট আসতেছে সে দেখতেছে যে না তুমি তো 5 স্টার পাইছো, ব্যাপারটা বুঝছো এটাই। জি 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 সো জি। যদি চাও এই ফিডব্যাকটা চেঞ্জ করতে পারো, বাট এটা খুব ভালো ক্লায়েন্ট না হইলে এটা রিকোয়েস্ট করার দরকার নেই, বাট অপশন আছে তোমার হাতে 14 দিন পর্যন্ত। আপনি তো বলে দিয়েছেন যে ভালো ক্লায়েন্ট না হতে, না হলে যে তাকে মানে ফিডব্যাকই নিব না, চাইবই না তার কাছ থেকে। রাইট, রাইট, ভেরি ট্রু। আচ্ছা। ভাইয়া, এখানে একটা বিষয় হলো যে আপনি বলছেন যে ওয়ার্নিং দেয়, যদি ওই ক্লায়েন্ট হচ্ছে এটা করে ক্লেম করে, তো এই ওয়ার্নিংটাতে কয়টা ওয়ার্নিং খালি সমস্যা, অথবা ওয়ার্নিং এর ব্যাপারে না, একটু যদি বলতেন। এরকম না, মানে ওই ওয়ার্নিংটা যদি আবার খাও তখন গিয়ে সমস্যা। হ্যাঁ, প্রথমে একটা ওয়ার্নিং দিবে, আপওয়ার্কে ডাইরেক্টলি কখনো অ্যাকাউন্ট ব্যান করে না। ওই একটা ওয়ার্নিং এ খাইছো ওই সেম, মানে বুঝো নাই, এটা বাইকে যখন কেস খাও ওই সেম কেস আরেকবার খেলে সমস্যা, বুঝো নাই, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে ওয়ার্নিং পারছি। তো অনেক ধরনের হয়, ঠিক আছে। তো এই সেম টাইপের ওয়ার্নিং আরেকবার খেলে সমস্যা। আচ্ছা,
তো এই যে আমি একটা ফিডব্যাক ম্যানিপুলেশনের একটা স্ট্যাটাস তোমাকে দেখাই। তো দেখো, আমি একটা ক্লায়েন্ট, তাকে আমি বলতেছি আই স দ্যাট ইউ গেভ মি 3 স্টার and it will be decrease my job success score. আমি নতুন কোনো কাজ পাবো না পরকে। আই নো, আমি জানি, আমি আসলে একটু সময় নিছি তোমার কাজটা কমপ্লিট করার জন্য। সো ক্যান ইউ প্লিজ লিভ অ্যাট লিস্ট 4.5, মানে 3 এর জায়গায় আমি 4.5 এর রিকোয়েস্ট করছি। তারপর সে বলতেছে হাই, আই উইল চেঞ্জ ইট। ক্লায়েন্টটা ভালো ছিল, সে বলছে ঠিক আছে আমি চেঞ্জ করে দিতেছি। ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউর জব বাট নো দ্যাট দ্য প্রজেক্ট ফর মি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। মানে ওকে আমি হ্যাপি করতে পারি নাই, সে ডিসঅ্যাপয়েন্টেড। তো তারপর এই যে একটা রিকোয়েস্ট করার জন্য সে আসলে 3 এর জায়গায় 4.5 করে দিল। যেহেতু তোমার হাতে এই অপশনটা আছে, ডু ইট। আর ক্লায়েন্ট যদি গেঞ্জামের হয়, বলার দরকার নেই। তারপরও ক্লায়েন্ট, আচ্ছা, এখন অনেক সময় কি হয়, 3 স্টার দেখ 4 স্টার দেখ সেটা সমস্যা না, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট রেটিং 1 স্টার 2 স্টার 3 স্টার দিয়ে খুব বিশ্রী কথাবার্তা লিখে। এই ফ্রিল্যান্সারের জীবনেও হায়ার করবে না, ও কোনো কাজই পারে না, আমার সময় নষ্ট করছে, আমার ওয়েবসাইটটাকে নষ্ট করে দিছে। তাইলে এই যে লেখাটা খুব ইম্পর্টেন্ট। লেখা যদি রেটিং যাই দেখ, 3 স্টার 1 স্টার 2 স্টার, ইটস ওকে, বাট ও, মানে আমাদের একটা এজেন্সি অ্যাকাউন্টে এরকম হয়েছিল, বিশাল এক প্যারাগ্রাফ লিখছে, খুবই বিশ্রী বিশ্রী কথা, যেটা পরবর্তীতে যে কোনো ক্লায়েন্ট দেখলে আর কখনোই হায়ার করবে না। অ্যাকাউন্টটা তো বাঁচাইতে হবে। কাজ তুমি খারাপ করতেই পারো, সব ক্লায়েন্ট যে হ্যাপি হবে এমন কোনো কথা নাই। ইন দ্যাট কেস তুমি এই পুরো টাকাটা রিফান্ড করে দাও। ধরো তুমি দেখলা যে সে 1 স্টার দিয়ে খুব বিশ্রী কথাবার্তা লিখছে, তখন তুমি ভিউ কন্ট্রাক্টে গিয়ে, এটা $300 একটা কাজ, ধরো পুরোটাই আমি রিফান্ড করে দিতে হবে, গিভ আ রিফান্ড, সিলেক্ট ইনভয়েস, 2টা মাইলস্টোনে 150 দুইটাই সিলেক্ট করে দিলাম, টোটাল $300। পুরাটাই যখন আমি গিভ রিফান্ড করে দিব, আমার অ্যাকাউন্ট থেকে এই রেটিং রিভিউ পুরাটাই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবা, জব সাকসেসে কিন্তু ঠিকই ইফেক্ট ফালায় দিছে। ধরো 99 ছিল, 93-তে নামাই দিছে, ওইটা আর চেঞ্জ করা যাবে না। কিন্তু এই তোমার প্রোফাইল থেকে এই খারাপ রিভিউটা সরে গেল, পরবর্তীতে অন্য কোনো ক্লায়েন্ট আসলে সে খারাপ ভাববে না। ব্যাপারটা বুঝছো? ফুল রিফান্ড দিতে হবে, কিন্তু পার্শিয়াল না। ভাইয়া এই রিফান্ড রিফান্ড করার অপশনটা কতদিন পর্যন্ত এনেবল থাকে? রিফান্ড তুমি যে কোনো টাইমে করতে পারো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রিপোর্টের ব্যাপারটা দেখলাম, ট্রানজ্যাকশন হিস্টোরি। আচ্ছা, আপনার মনে হয় ঠিক হয়েছে, আসো একটু দেখে আসি। আচ্ছা, ইওর রিপোর্ট নামে একটা অপশন আছে। রিপোর্টে তুমি আসলে দেখতে পারবা উইকলি সামারি, যেখানে তুমি দেখতে পারবা প্রত্যেক উইকে তুমি কত ইনকাম করছো, কারেন্ট মান্থে তুমি কত ইনকাম করছো। নিচে নামলে তুমি কারেন্ট মান্থের ইনকাম দেখতে পারবা, লাস্ট মান্থের ইনকাম দেখতে পারবা, নির্দিষ্ট একটা কাস্টমার এর ইনকাম দেখতে পারবা। আচ্ছা, বিলিং এন্ড আর্নিং নামে যে অপশনটা আছে, একটু দেখে আসি, সবগুলো একটু দেখি। তো এখানে বিলিং এন্ড আর্নিং এ এখানে আসলে ডেট ফিল্টার করা যায়, সেই অনুযায়ী কোন ক্লায়েন্টের কাছ থেকে কত ডলার তুমি নিছো, কোন ক্লায়েন্টের কাছ থেকে কত ডলার নিছো, এই জিনিসগুলো দেখা যায়। তো যেমন আমি বললাম যে এখন হচ্ছে, ধরো এই যে কারেন্ট মান্থ, মানে এই রানিং মাসে আমি কতগুলো ক্লায়েন্টের কাজ করছি, এই ক্লায়েন্টগুলোর কাজ করছি এবং প্রত্যেকের কাছ থেকে কত কত ডলার নিচ্ছি, এগুলো দেখা যাচ্ছে। বিএনবি নেটওয়ার্ক $789 নিছি এই মাসে। তারপর হচ্ছে ব্র্যান্ডন 200, এটা 94, 81। ঠিক আছে, এভাবে প্রত্যেকটাতে কোন ক্লায়েন্ট থেকে কত টাকা নিলাম এটা দেখা যায় এখান থেকে। ট্রানজ্যাকশনসে গেলে তুমি আসলে দেখতে পারবা তোমার প্রত্যেকটা কন্ট্রাক্টের এগেইনস্টে তুমি কবে কত টাকা পাবা। যেমন ডেট, 5 তারিখে আসবে আওয়ারলি একটা কন্ট্রাক্ট ড্যানিয়েল কে এর, এত টাকা, $67। 5 তারিখে আরো একটা ক্লায়েন্টের টাকা আসবে, অর্থাৎ তুমি বুঝতে পারবা যে তোমার কোন ক্লায়েন্টের টাকা কবে আসতেছে।
ওকে, তারপর সার্টিফিকেট অফ আর্নিং, এটা হইতেছে তুমি যখন ওই যে ফ্রিল্যান্সার কার্ড করবা বা কেউ তোমাকে মানে দেশের বাইরে যেতে চাইতেছো, তুমি বললা তুমি ফ্রিল্যান্সার, সে প্রুফ চাইলো যে তুমি কেমনে ফ্রিল্যান্সার দেখাও। তো এই যে সার্টিফিকেশন অফ আর্নিং এ ক্লিক করলে দেখবা একটা সার্টিফিকেশন ডাউনলোড হইছে। ও আমাকে লাস্ট 12 মাসের আর্নিং দেখাবে। তো দেখা যায় লাস্ট 12 মাসে সিন্স অগাস্টের এত তারিখ থেকে এত তারিখ $33,000, $33,800 আর্নিং। এটা তোমার লাস্ট 12 মাসের আর্নিং তাহলে। এবং এটা আপওয়ার্ক থেকে দিচ্ছে একটা সার্টিফিকেশনের মতো, কে কাজ করতেছে, কিসের উপরে কাজ করতেছে, তার প্রোফাইলের লিঙ্ক। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়েছে কখন? September 9, 2025। অ্যাকাউন্টের অ্যাড্রেস, কত আর্ন করছো। তো এই ধরনের বিভিন্ন কার্ড বা লোনের জন্য সামনে ফ্রিল্যান্সারদের বিভিন্ন লোনের ব্যবস্থা আছে। তোমরা নিশ্চয়ই দেখছো, আমি একটা পোস্ট করছি গতকালকে সম্ভবত, ফ্রিল্যান্সারদের নীতিমালা বিষয়ক একটা প্রোগ্রামে আমি গেছিলাম আইসিটি ডিভিশনে। এই যে ফ্রিল্যান্সারদের নিবন্ধন নীতিমালা 2026, এখানে ওরা যেটা করতেছে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার কার্ড তৈরি করে তাদেরকে কিছু ফ্যাসিলিটি দেওয়ার ট্রাই করতেছে। লাইক তুমি 1 বছরে যা আর্ন করছো লাস্ট, ধরো আমার এই অ্যাকাউন্টে আপওয়ার্কে 1 বছরে কত টাকা দেখলা? $33,000, ধরো 40 লাখ টাকা। বেসিক্যালি অ্যাকাউন্টের বয়স 1 বছর হয়নি, সেপ্টেম্বরে খুলছি অ্যাকাউন্ট। যাই হোক, তো আমি ধরো এই 40 লাখ টাকা ঋণ নিতে পারবো যে কোনো গভর্নমেন্ট ব্যাংক, অগ্রণী, পূবালী, সোনালী, কোনো ধরনের কোনো কিছু জমা দেওয়া ছাড়া। ব্যাপারটা বুঝছো? মানে কি করতে হয়, তুমি যদি এত টাকা লোন নাও, গাড়ি বাড়ি মানে তোমার বাসার দলিল বন্ধক রাখতে হয় না, বা কিছু একটা বন্ধক রাখতে হয় যারা লোন টোন নাও। কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যখন থাকবে বা ফ্রিল্যান্সার তুমি তুমি লাস্ট 1 বছরের সমপরিমাণ আর্নিং এর লোন নিতে পারবা কোনো কিছু জামানত ছাড়া। ঠিক আছে? পাশাপাশি তোমার ক্রেডিট কার্ড, পাশাপাশি তোমার, তো এখানে এটার একটা খসড়া ছিল, এই খসড়াটা আমরা ফাইনাল করতে গেছিলাম। এখানে ফ্যাসিলিটির ক্ষেত্রে যারা উপজেলা পর্যায়ে আসো, তোমাদের বিভিন্ন হাইটেক পার্ক আছে, এই হাইটেক পার্কে তোমরা অফিস করতে পারবা, বসতে পারবা। তারপর মানে এই কার্ডটা থাকলে আর কি। তারপর হচ্ছে তোমার আপস্কিলিং ট্রেনিং পাবা ফ্রিতে। আবার নিজেরা মেন্টরিংও করতে পারবা। তোমার আর্নিং এর অ্যামাউন্ট যদি $10,000 উপরে হয় পার ইয়ার, তাহলে তুমি মাস্টার লেভেল, হ্যাঁ হ্যাঁ 4টা লেভেলে ভাগ করা হয়েছে, সো মাস্টার লেভেলে তুমি নিজে ট্রেনিং দিতে পারবা বিভিন্ন ফ্রিল্যান্সারকে, পেইড আর কি, ফ্রি না। তারপরে হচ্ছে তোমার দেশের বাইরে যখন যাবা, আইসিটি ডিভিশন থেকে তোমাকে এনওসি দিবে। মানে আমরা যখন দেশের বাইরে যাই কি হয়, আমি বলি যে আমি জব করতেছি, তো আমার মালিক অমুক, তো কোম্পানি থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেশন আনতে হয় না? এখন তুমি তো ফ্রিল্যান্সিং এ কারো আন্ডারে কাজ করো না, তাহলে তোমার নো অবজেকশন সার্টিফিকেট কে দিবে? আইসিটি ডিভিশন দিবে। আইসিটি ডিভিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেশন দিবে। এছাড়াও তুমি এলাকায় কাজ করতেছো, ভালো ইনকাম করতেছো, তোমার এলাকায় একটা মাস্তান এসে তোমার কাছ থেকে টাকা পয়সা চাইতেছে, তখন আইসিডির একটা সাপোর্ট নাম্বার থাকবে, ওখানে কল করলে ইনস্ট্যান্টলি দেখবা তোমার ওখানে পুলিশ তোমাকে হেল্প করতে চলে গেছে। এরকম কিছু ফ্যাসিলিটি নিয়ে ফ্রিল্যান্সারদের আমাদের এই নীতিমালাগুলো আমরা আসলে ফাইনাল করছি। তো এখানে আমাদের এন্ড থেকে যতটুকু বলার সুযোগ ছিল আমরা বলছি, তো মোটামুটি সবকিছু ইনক্লুডেড হয়েছে। তো ফ্রিল্যান্সার কার্ড যখন তোমরা আর্নিং স্টার্ট করবা, freelancer.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবা। সাইটটা কি হলো, সেটা আবার ডাউন। ফ্যাসিলিটি কি সত্যি আসতেছে নাকি? আমার তো কাছে অবাক লাগতেছে। হ্যাঁ, মানে এগুলো আমরা নীতিমালা দিয়ে আসছি। তো এগুলো এগুলো সব কি মানে হবে এটা দিয়ে আসলে? হলে তো মোটামুটি অনেক ভালো হইতো। 12টার মতো অ্যাপ্রুভ করছি আমরা ডিসি স্যারের কাছ থেকে। আইসিটি ডিভিশনে গেছিলাম গতকালকে। তো জাস্ট এই কার্ডটা থাকতে হবে, আদারওয়াইজ তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবা না আর কি। এছাড়াও আমরা যে রেমিটেন্সটা আছে এটা তো এখন আসতেছে না, বাট আমি তোমাদেরকে রেমিটেন্সের জন্য একটা সিস্টেম দেখায় দিব। 2.5% রেমিটেন্স তোমরা পাবা যে কোনো ডলার উইথড্রোতে। সো এটা আমি পরে দেখাবো। আর হচ্ছে এই পার্সোনালাইজ যে ফ্যাসিলিটিগুলো, এগুলোর জন্য এই $500 দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হয় আর কি, এটা গভর্নমেন্টেরই। আর রিনিউ ভাইয়া, যারা ফ্রিল্যান্সিং শিখে তাদের বেশিরভাগ নিজেরাই ফ্রিল্যান্সিং করে না।
এখন এই যে ফ্রিল্যান্সারদেরকে যদি এই ফ্যাসিলিটি গুলো দেওয়া হয় যারা ভালো ইনকাম করে, তারা আবার আরো 10 জন লোককে বানাবে, তো অনেক ভালো দেশের জন্য, সেটাই বলতেছি। ট্রু ট্রু রাইট। ভাইয়া, হুম হুম। আমি $10,000 ইনকাম করে ফেলেছি, ওটা খরচও করে ফেলেছি, হুম। সেটাতে কোনো সমস্যা নেই, মানে আমার ওখানে আমার সার্টিফিকেট থাকতেই হবে, না, তাই তো? তোমার আর্নিং সার্টিফিকেশন থাকলেই হলো। ও, আচ্ছা। তো যাই হোক, এগুলা আরো পরের ব্যাপার, একটু মিড লেভেলে যাও তারপর করতে পারবা, বা আমি বলে রাখলাম আর কি, এই ফ্যাসিলিটি গুলো নেওয়ার ট্রাই করবা, সামনে গভর্নমেন্ট দিচ্ছে যেহেতু নিবা না কেন। তারপর হচ্ছে গভর্নমেন্টের অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, বিভিন্ন সামিট প্রোগ্রামে তোমরা ইনভাইটেশন পাবা, এই কার্ড যাতে থাকবে আর কি। আমাদের বাংলাদেশের সমস্যা হলো এক গভর্নমেন্ট গেলে সবকিছু চেঞ্জ হয়ে যায়, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। আমি গত গভর্নমেন্টের সময়, ইউনুসের সময়ও এগুলো সব ফিক্স করছিলাম, এখন আবার অনেক কিছু চেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের সময়ও কাজ করছিলাম, তখন যা ছিল এখন এগুলো কিছুই নেই। এই একই ওয়েবসাইটেই 3বার রেজিস্ট্রেশন করতেছে, এক এক গভর্নমেন্ট আসে এক একবার চেঞ্জ হয় জিনিসপত্র, এই জিনিসটা ফ্রাস্ট্রেটিং আর কি। তো এইটা আমি কালকেও বলছি যে ভাই আপনাদের গভর্নমেন্ট চেঞ্জ হইলে সব চেঞ্জ হয়ে যায়, তো এটা তো একটা মানুষ তো আসলে 3বার রেজিস্ট্রেশন করতে পারে না। মানে যেমন আওয়ামী লীগের সময় যারা রেজিস্ট্রেশন করছে 16,000 রেজিস্ট্রেশন, এদের কোনো ডাটাই নেই এখন আইসিটিতে, তাইলে আর লাভ হইলো কি, থার্ড পার্টি একটা কোম্পানির কাছে ছিল। তো যাই হোক, স্টিল উই আর ট্রাইং, যেগুলো আসলে ফ্যাসিলিটি আছে এগুলো নেওয়ার ট্রাই করবা। আর একটা জিনিস, আমাদের এই যে ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপটার অ্যাডমিন আমি, এটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ, হ্যাঁ, FOB লিখে সার্চ করলেই পাবা, ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। এখানে প্রায় 900K মেম্বার আছে। তো এই গ্রুপেও বিভিন্ন প্রবলেম সলিউশন পাইতে পারো। গ্রুপটাতে তোমরা একটু অ্যাক্টিভ থেকো, এই গ্রুপে আমরা অল্প কয়েকজন অ্যাডমিন আছি যারা ট্রাই করতেছি জিনিসগুলো ম্যানেজ করার জন্য। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমরা যেখানে ছিলাম চলে যাই। আমরা ছিলাম হচ্ছে সার্টিফিকেশন অফ আর্নিং এ, তারপর উইথড্র আর্নিং, এটা পরে দেখে দিচ্ছি। ট্যাক্স ইনফরমেশন তোমরা অলরেডি ফিল আপ করছো, ট্যাক্স ফর্ম, ট্যাক্স ইনফরমেশন তোমরা অলরেডি জানো। এছাড়া মেসেজ নামে একটা অপশন আছে, এখানে তোমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারো। ক্লায়েন্টের প্রোফাইলটা একটু দেখে নিতে পারো, বা এখান থেকে কয়জনকে হায়ার করছে, কয়টা জব পোস্ট করছে। এর পাশাপাশি যত ফাইল ক্লায়েন্টরা, তুমি আর ক্লায়েন্ট যত ফাইল দিছো সব ফাইল এখানে একসাথে অ্যাক্সেস করতে পারবা। আর পার্সোনাল নোটপ্যাড অনেক সময় হয় না যে একটা অ্যাক্সেস দিছে সোশ্যাল মিডিয়ার বা ফেসবুকের বা ওয়েবসাইটের, এগুলো তুমি এখানে পার্সোনাল নোটপ্যাডে রেখে দিতে পারো। ধরো এখানে একটা সাইটের অ্যাক্সেস দিছে, তো এই সাইটের অ্যাক্সেসটা আইডি পাসওয়ার্ড রেখে দিলা, ব্যাস। পরবর্তীতে ক্লায়েন্টের মেসেজে যখন আসবা তখন এই পার্সোনাল নোটপ্যাডে কিন্তু তোমার এটা থেকে যাচ্ছে, এটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না, এটা তুমি তোমার জন্য রাখলা, এটা পার্সোনাল নোটপ্যাড। আচ্ছা, এর পাশাপাশি আমাদের এইখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখব স্ট্যাট অ্যান্ড ট্রেন্ডস নামে একটা অপশন আছে, এখানে যদি যাই, এখানে তোমরা 12 মান্থসের আর্নিং দেখতেছো, জব সাকসেস স্কোর, এটা অলরেডি তোমাদেরকে বলছি, জব সাকসেস স্কোরে ভিউ ইনসাইড বাটনে যখন ক্লিক করবা তখন তোমার হাতে এলিজিবল এবং ইনএলিজিবল জবসগুলো দেখা যাবে। এটা জেএসএস আমি অনেক ডিটেলে ডিসকাশন করছি, লং টার্ম কোনটা, হায়ার আর্নিং কোনটা, লং টার্ম রিলেশনশিপ কোনটা, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কি জিনিস। দেখি একটা কোশ্চেন করে দেখি পারো কি না। এই যে স্কোয়ার স্পেসের একটা ক্লায়েন্ট আমাকে $445 দিয়ে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন টিক দেখাইতেছে, বলো তো এটা কেন টিক আসছে, মানে ক্লায়েন্ট কি করার জন্য এটা আসছে? ভাইয়া ভাই ওই সাকসেসফুলি জব এটা রিপিটেড ক্লায়েন্ট, কমপ্লিটেড রিপিটেড ক্লায়েন্ট সাকসেসফুল। ভাইয়া। ভাইয়া ড্রপ ডাউন থেকে ভাইয়া প্রথমে যখন জবটা অ্যাপ্রুভ করার সময় যে আপনার প্রথম অপশনটা সিলেক্ট করছিল, ওই ভেরি গুড, অপশনটার ভেরি নামটা গুড, মনে নেই। ভেরি নাইস, ভেরি নাইস। সাকসেসফুলি কমপ্লিটেড এটা। সাকসেসফুল কমপ্লিট, যাক তোমরা তো আসলে মনোযোগী আছো, আমি তো ভাবছি যে আমি খালি বলে যেতেছি। গুড গুড। যখন কন্ট্রাক্টটা এন্ড করা হয় তখন জব কমপ্লিট সাকসেসফুলি স্ট্যাটাসটা চুজ করলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ঠিক আসে, আর ওই 5 স্টার 4 স্টার 3 স্টার যা দিছে ওইটা তুমি বাম পাশে দেখতে পারবা, ওইটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ভেরি নাইস। আচ্ছা, এর পাশাপাশি আমরা একটু ব্যাক করলে আমি আবার একটু যাই স্ট্যাট অ্যান্ড ট্রেন্ডসে। তুমি কয়টা প্রপোজাল পাঠাইছো? যেমন লাস্ট 7 দিনে আমি 6টা প্রপোজাল পাঠাইছি। 6টা প্রপোজাল পাঠানোর মধ্যে এখানে দেখো, ও ডার্ক কালারটা বুস্টেড আর লাইট কালারটা অর্গানিক। তার মানে 3টা প্রপোজাল আমি যখন পাঠাইছি, এই 6টার মধ্যে 3টা প্রপোজাল বুস্টেড,
আর অর্গানিক বলতে বুঝাইতেছে হয় ইনভাইটেশন বা কোনো কিছুর মাধ্যমে আমার কাছে আসছে, আমি পাঠাইছি, সো এটা বুস্টেড না। আর নিচের দিকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, প্রোফাইল ম্যাট্রিক্স। তো লাস্ট 7 দিনে আমার অর্গানিক এবং অর্গানিক তো নাই, অ্যাভেলেবেল ব্যাচ অফ থাকা অবস্থায় প্রোফাইলের ভিউটা ডিপেন্ড করে অ্যাভেলেবেল ব্যাচের উপরে। আমার অ্যাভেলেবেল ব্যাচ অন আছে ডার্ক কালারের ব্লু। সো এই ডার্ক কালারের ব্লু যেগুলো দেখতেছো, এগুলো প্রত্যেক দিন আমার অ্যাভেলেবেল ব্যাচে কয়টা করে প্রোফাইল ভিউ হইতেছে। এক এক দিন দেখো 49 জন, 46 জন, 74 জন ভিজিট করছে আমার প্রোফাইল। আর এগুলো সব পেইড ভিউ। পেইড ভিউ মানে বুঝছো না? মনে আছে আমাদের অ্যাভেলেবেল ব্যাচ নামে একটা জিনিস ছিল আমার প্রোফাইলে। পেইড অল্প কয়েকটা জিনিস আছে, অ্যাভেলেবেল ব্যাচ, প্রোফাইল বুস্টিং, প্রপোজাল বুস্টিং। এই যে অ্যাভেলেবেল ব্যাচে আমি কিছু, এই যে অ্যাভেলেবেল ব্যাচে আমার অন করা আছে, এখানে আমি ওই যে 30 কানেক্ট দিয়ে রাখছি। এটা খুব বেশি কানেক্ট কাটে না, প্রত্যেকদিন 2 করে কানেক্ট কাটে। তো এইটার মাধ্যমে আমার মানে আমার প্রোফাইলে ক্লায়েন্টরা আসছে, 241টা প্রোফাইল ভিউ হয়েছে। আচ্ছা, ইনভাইটেশন এটা সাধারণত প্রোফাইল বুস্টিং এর মাধ্যমে আসে। কিভাবে প্রোফাইল বুস্টিং করে এটা তোমরা দেখছো, এই যে বুস্ট ইওর প্রোফাইলে গিয়ে ওই যে দেখাইলাম না, আমি 70 করে 140 কানেক্ট দিয়ে রাখছি ডেইলি। প্রত্যেকদিন আমার 2টা ইনভাইটেশন আসতেছে। আচ্ছা, প্রতিদিন 2টা আসে নাই, কাছাকাছি আর কি। হ্যাঁ, 7 দিনে 9টা ইনভাইটেশন আসছে, এটা পুরোটাই প্রোফাইল বুস্টিং এর কারণে। ঠিক আছে, যেমন আমার আজকে 4টা আসছে ইনভাইট, সরি গতকালকে। তার আগের দিন একটা আসছে, তার আগের দিন একটা আসছে, তার আগের দিন আসে নাই, তার আগের দিন আবার একটা আসছে, তার আগের দিন 2টা আসছে। তো যাই হোক, মোটামুটি 7 দিনে 9টা ইনভাইটেশন আসছে। 30 ডেজে আমরা যদি হিসাব করি 23টা ইনভাইটেশন আসছে। তো মোটামুটি অন অ্যাভারেজে ডেইলি একটা করে আসতেছে ইনভাইটেশন। আচ্ছা, কিন্তু মানে অর্গানিক নাই, কিন্তু দেখো অ্যাভেলেবেল ব্যাচ অফ থাকা অবস্থায় নাই, আমার সব পেইড। ইমপ্রেশন অ্যান্ড ক্লিক, আমার প্রোফাইলে কয়জন ঢুকছে, কয়জন ক্লিক করছে। আমার প্রোফাইলে গত 7 দিনে 12 জন, মানে প্রোফাইলে ঢুকছে মানে প্রোফাইলটা দেখছে, দ্যাট ইজ ইমপ্রেশন। আর প্রোফাইলে ঢুকছে সেটা হচ্ছে ক্লিক। মানে বুঝো নাই, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, ক্লায়েন্টটা তো বিভিন্ন টপিক লিখে সার্চ করে, ধরো উইক্স ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করলো। সার্চ করার পর সে কিছু প্রোফাইল দেখলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই যে প্রোফাইলগুলো ভিজিট করলো, এই প্রোফাইলগুলো প্রত্যেকে একটা করে ভিউ পাইলো, কিন্তু ক্লিক পাইলো আমি যার প্রোফাইলটাতে ক্লিক করলাম সে একটা ক্লিক পাইলো। এটাই হইতেছে ক্লিক। ঠিক আছে, তাইলে এখান থেকে কিছু স্ট্যাট দেখতে পারো। এছাড়াও ক্লায়েন্টের রিলেশনশিপ, সে বলতেছে মানে 90 দিনের উপরে যে সমস্ত ক্লায়েন্টের কাজ তুমি করছো, যত পার্সেন্ট ক্লায়েন্টের কাজ করছো 90 দিনের উপরে গেছে, সেগুলা লং টার্ম রিলেশনশিপে ফালাইছে। এছাড়াও তোমার অ্যাকাউন্টে এখন কতটুকু কানেক্ট আছে সেটা দেখাচ্ছে, আর তোমার প্রোফাইলের ব্যাচ সেটা দেখাচ্ছে। তো মোটামুটি এই ছিল জিনিসপত্র। আমরা উইথড্রোতে যাব নেক্সট ক্লাসে। ভাই তার আগে, আপনার টপ রেটেড প্লাসেরটা না দেখানোর কারণ কি? আচ্ছা, টপ রেট ভালো। প্লাসের জন্য ওই যে একটা লং কন্ট্রাক্ট লাগবে। এই ও দেখো আচ্ছা, এটা লাগতেছে। মানে টপ রেট স্ট্যাটাস মেনটেন করছি, 12 মাসে $10,000 এটাও আছে, কিন্তু ওয়ার্ক অন এ লার্জ কন্ট্রাক্ট এটা নেই। হ্যাঁ, ওই যে একটা ক্লায়েন্টের কাছ থেকে $15,000 নিতে হবে, ওইটা যখন হবে তখন প্লাস পাবো। ঠিক আছে, আচ্ছা এখন, এই $15,000 12 মাসের মধ্যেই হইতে হবে? হ্যাঁ 12 মাসের মধ্যেই একটা 15,000, আবার 12 মাস পার হয়ে গেলে আবার টপ রেট প্লাস চলে যাবে। আচ্ছা, এখন আমাদের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে, একটা ক্লায়েন্ট যখন জব পোস্ট করে, আমরা ফ্রিল্যান্সার যখন অ্যাপ্লাই করি, তখন আসলে ক্লায়েন্টরা কিভাবে দেখে, এটা আমি ক্লায়েন্ট এন্ড থেকে দেখাইতেছি। অর্থাৎ আমার অনেক ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক আছে, তাদেরকে বলে এই তুমি যে জব পোস্টটা করছি একটু দেখাও তো আমার কেমন লাগে দেখতে। তখন এরকম স্ক্রিনশট নিছি। এছাড়াও আমার হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ছিল 2016-17, তখনও কিছু স্ট্যাট আমার এখানে আছে। দেখো, একটা ক্লায়েন্ট জব পোস্ট করার পর এই যে উনাকে বেস্ট ম্যাচ দেখাইতেছে, ধরো 5 জন 6 জন অ্যাপ্লাই করছে একটা জবে। কি দেখায়? তার নাম, তার টাইটেল, তার লোকেশন, তার আর্নিং,
এবং কভার লেটারের প্রথম দুইটা লাইন মনে আছে না? কভার লেটারের প্রথম দুইটা লাইন আমি খুব ইম্পর্টেন্ট বলছি, এমন কিছু কথাবার্তা লিখতে বলছি যাতে ক্লায়েন্ট তোমার এই দুইটা লাইন দেখে তোমার প্রোফাইলে ঢোকে। কেন বলছি? এই যে দেখো, কভার লেটার পুরোটা দেখা যাচ্ছে না, দুইটা লাইন দেখা যাচ্ছে, উনারও দুইটা লাইন দেখা যাচ্ছে। এই দুইটা লাইনে আসলে এমন কিছু লিখতে হবে যাতে ক্লায়েন্ট আমার প্রোফাইলে ক্লিক করে, হয় আমার নামে ক্লিক করবে, নাহলে মেসেজে ক্লিক করবে, নাহলে হায়ারে ক্লিক করবে, মানে আমার প্রোফাইলে ঢুকাইতে হবে ওকে। এই জন্য কভার লেটারের প্রথম দুইটা লাইনে আমি সবসময় সলিউশন দেওয়ার ট্রাই করি। এই তোমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমি এমনি 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 করবো। তোমার উইক্সের ওয়েবসাইটের রিডিজাইন লাগবে, প্রথমে আমি তোমার ইউআই দিব, তোমার ভালো লাগলে সেই ইউআইতে আমি কাজ করব, ভালো না লাগলে রিভিশন করব, তারপর সেই ইউআই কে উইক্স ওয়ে ডেভেলপমেন্ট, মানে ব্যাপারটা বুঝছো, মানে কেমনে করব স্টেপ উল্লেখ করে দিলাম। এখানে অনেকে কি করে, হেই আমি এত বছরের এক্সপিরিয়েন্স, এতশো কাজ কমপ্লিট করছি, এগুলো দরকার নেই তো, এগুলো তোমার প্রোফাইলেই দেওয়া আছে, ঢুকবে যখন প্রোফাইল দেখতে পাবে। তুমি ওর কাজটা কেমনে সলিউশন করবা এইটা বলাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে বেস্ট ম্যাচ দেখতেছো, তিনজনকে বেস্ট ম্যাচ রাখে ম্যাক্সিমাম, তিনজনকে, কজন? তিনজন। আচ্ছা, প্রথমে মনে আছে আমাদের প্রোফাইলে প্রপোজাল বুস্টের মাধ্যমে বুস্টেড লেখা দেখায়, বুস্টেড লেখা দেখায় নাকি বলো তো? প্রপোজাল বুস্টিং এ বুস্টেড দেখায় না? এই যে স্ক্রিনশটটা দেখো, প্রপোজাল বুস্টিং এর সময় যারা অ্যাপ্লাই করছে তাদেরকে দেখায় এরকম বুস্টেড দেখায়। কয়জন থাকে বুস্টেড? চারজন। চারজন। ভেরি গুড, চারজন। মানে ওই যে আমরা যখন একটা জবে অ্যাপ্লাই করতে যাই, তখন সেই জবটাতে কিন্তু আমাদের 1 থেকে 4-এর মধ্যে ঢোকার সুযোগ থাকে, তাই না? ব্যাকএন্ডটা এত স্লো আপওয়ার্কের। ধরো এই জবটাতে আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম, তখন যতটুকু কানেক্ট লাগে, ধরো 20 কানেক্ট লাগবে জবটাতে অ্যাপ্লাই করতে। তো এই 20 কানেক্টের বাহিরেও দেখো ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, তার মানে এই চারজন বুস্টেড। এদেরকে সবার এরকম লেখা দেখাবে, দেখো এরকম ছোট্ট করে দেখাবে, এরকম বুস্টেড। তারপরে আসবে অর্গানিক বেস্ট ম্যাচ। কজন থাকবে অর্গানিক বেস্ট ম্যাচ? তিনজন, মানে চারজন বুস্টেড, তিনজনের পাশে লেখা থাকবে বেস্ট ম্যাচ। বেস্ট ম্যাচ মানে এরা বুস্ট করে নেই, কিন্তু ভালো, কিন্তু ফ্রিল্যান্সার তুমি ট্রাই করতে পারো, খুব চান্স থাকে ভালো তুমি যদি বেস্ট ম্যাচে চলে যেতে পারো। অর্থাৎ যারা অ্যাপ্লাই করছে এদের মধ্যে যার আর্নিং বেশি, এই রিলেটেড কাজ যার বেশি, এবং যার প্রোফাইলে, মানে আমরা একটা ইয়া দেখছিলাম না, ওই যে একটা জবে যখন আমরা অ্যাপ্লাই করি, সেখানে আমাদের ক্লায়েন্ট কি চাইতেছে, স্কিল, এই যে উইক্স, ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো আমার প্রোফাইলে আছে কিনা, স্কিল ম্যাচ হয়েছে কিনা। স্কিল ম্যাচিং যদি থাকে এবং আর্নিং ভালো থাকে এবং ওই টপিক যেটার উপরে ক্লায়েন্ট জব পোস্ট করছে সেই রিলেটেড তুমি যদি বেশি কাজ করো, তাহলে তোমাকে বেস্ট ম্যাচে দেখাবে, তিনজন বেস্ট ম্যাচ। তাহলে 4 3 7 গেল, আর বাকিগুলো অর্গানিক্যালি, যে যখন বিট করছে, কেউ 10টায় বিট করছে, কেউ 11টায় বিট করছে, কেউ 12টায় বিট করছে, তাহলে 10টা থাকবে প্রথমে, সেকেন্ডে থাকবে 11টায় যে বিট করছে, থার্ডে থাকবে 12টায় যে বিট করছে, ঠিক আছে? তাহলে 4টা বুস্টেড, 3টে বেস্ট ম্যাচ, বাকিগুলো অর্গানিক্যালি আসবে। ক্লিয়ার? জি ভাইয়া clear। আচ্ছা, এইবার একটা মজার স্ন্যাপ দেখো, এটা খুব রিস্কি এবং ডেঞ্জারাস স্ন্যাপ। গত বছর 2025-এর মাঝামাঝি সময়ে আমরা একটা প্রোফাইল কোনোভাবেই আসলে, মানে কাজ আনতে পারতেছিলাম না, দুনিয়ার ডলার খরচ করতেছি, দুনিয়ার জবে অ্যাপ্লাই করতেছি, দিনে এমন আছে 5টা 6টা জবে বিট করছি, একটা ক্লায়েন্টও ভিউ করে না, একটা ক্লায়েন্টও মেসেজ দেয় না, ঠিক আছে? তো এরকম একটা সিনারিওতে দেখো, এই স্ক্রিনটা 2015 সালের, নিচের দিকে ডান দিকে দেখা যাচ্ছে। 2015 সালে এরকম আমার হয়েছিল। আরে আমি হঠাৎ করে অ্যাকাউন্টের অবস্থা খুব খারাপ, কোনো কাজ টাজ পাইতেছি না।
তো রাগে দুঃখে আমি কি করছি, একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেলাইছি। তো আমার পেয়নের অ্যাকাউন্ট আমার নামেই বাংলাদেশ থেকে খুলে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে একটা জব পোস্ট করছি। জব পোস্ট করার পর অনেক মানুষ সে জবে অ্যাপ্লাই করছে, 20 জন। হাতের ডান দিকে দেখো, একটা ডেঞ্জারাস জিনিস আছে, সেটা কি? হিডেন। কয়জন আছে হিডেনে? 4 জন। এখন 4 জন ফ্রিল্যান্সারকে ক্লায়েন্টের কাছ থেকে হাইড করে রেখে দিছে। মানে এখানে যতগুলো প্রপোজাল আছে, তখন রিকমেন্ডেড লেখা থাকতো বেস্ট ম্যাচের জায়গায়। তো লিড জেনারেশনে কাজ করতাম আমি। তো দেখো নিচে 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 আমি যা দেখতেছি সবই হইতেছে নর্মাল, কিন্তু 4জনকে দেখা যাচ্ছে না। এখন কোনো ক্লায়েন্ট কি এই হিডেন প্রোফাইল মানে হিডেনের উপরে ক্লিক করে ওই 4টা প্রপোজাল দেখবে বলো? না ভাই, না এখন ভাই। করবে। গত বছর আমাদের একটা প্রোফাইল এরকম হিডেন হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের তো ক্লায়েন্ট লাইন আছে, ক্লায়েন্টদেরকে জব পোস্ট করার পর বললাম, আচ্ছা তুমি কখনো জব পোস্ট করলে আমার একটু জানাই। তো ক্লায়েন্ট আমার নক করছে, জব পোস্ট করছি। তো আমাদের যে অ্যাকাউন্টটাতে ঝামেলা ছিল সেটা থেকে অ্যাপ্লাই করলাম। তো ক্লায়েন্টের সাথে জুমে গিয়ে বললাম একটু দেখাও, তো গিয়ে দেখি ওমা হিডেনে আমাদের প্রোফাইল পড়ে আছে। তাইলে তোমার প্রোফাইল যদি হিডেনে পড়ে থাকে, তুমি দুনিয়ার যত টাকা খরচ করো, যত বিট করো, জীবনেও কাজ পাবো না। এই হিডেনের মেইন রিজনটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, এবং তুমি ক্লায়েন্টের যে স্কিলগুলো ছিল, ধরো তুমি ওয়েবের উপরে অ্যাকাউন্ট খুলছো, বিট করছো গ্রাফিক ডিজাইনে, তাহলে গ্রাফিক্সের স্কিল থাকবে, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো তো তোমার প্রোফাইলে নাই। তোমার প্রোফাইলে সেই স্কিলগুলোও নাই, তোমার প্রোফাইলটা সেই রিলেটেডও না। মানে আমরা অনেকে মনে করি না যে আরে নতুন একটা কাজ আছে, এটা তো আমি পারি, আমি ডিজিটালও পারি, ওয়েবও পারি, আমার প্রোফাইল ওয়েবে আছে, আমি ডিজিটালে বিট করে বসে আছি। তখন তোমার তার প্রোফাইল মানে এই একটা হচ্ছে মানে স্কিল এবং এক্সপার্টিজের উপর ভিত্তি করে ম্যাচ করে আমরা বিট করব, বিট এটাই তো। করবা, রাইট রাইট। আমরা একটা স্মল এটা নিশে এটা গেছি। আরেকটা আরেকটা কথা আপনি এখানে বলছিলেন একটা ক্লাসে, যে অন্তত পক্ষে 70%-এর উপরে ম্যাচ সেভেন্টি করতে হবে। পার্সেন্টের উপরে যাতে ম্যাচ থাকে। ঠিক আছে, ধরো আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানি না, বা আমার প্রোফাইলে নাই, সমস্যা নেই, আমার বাকি দুইটা তো আছে। ঠিক আছে, মানে এখন বেস্ট ম্যাচের মধ্যে যেগুলো দেখায় সেগুলো তো আমার সাথে ম্যাচ করেই তো দেখায় না। ম্যাচ করেই দেখায়। এখন এমন একটা জবে বিট করলা যেটা তোমার প্রোফাইলের একটা মানে একটা স্কিলও তোমার প্রোফাইলে নাই, বা এমন একটা স্কিলে বিট করলা সেটা তোমার প্রোফাইলে নাই, টাইটেলেও নাই, ডেসক্রিপশনেও নাই, সার্টিফিকেশনেও নাই, স্কিলেও নাই, তখন তোমাকে হাইড করে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে পরপর 2টা খারাপ রিভিউ পাওয়া। পরকে একটা খারাপ রিভিউ পাইলে সমস্যা নেই, তুমি খুব চেষ্টা করবা, একটা খারাপ রিভিউ পেয়ে গেছো মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ক্রস দেওয়া, মানে তখন আমাদের হাতে তো অনেক কাজ থাকে না, বুদ্ধিটা একটু বুঝো। বুদ্ধিটা হইতেছে আমাদের হাতে কিন্তু অনেক কাজ থাকে এট এ টাইম, ধরো রানিং কাজ। তো ধরো আমার এখন ক্লোজিং এন্ডে 3টা কাজ আছে, এটা ক্লোজিং হবে, এটা ক্লোজিং হবে, এটা ক্লোজিং হবে। আমি একটা খারাপ রেটিং খেয়ে গেছি লাস্ট। তাইলে এখন তুমি চিন্তা করবে এই 3টা ক্লায়েন্টের মধ্যে কোনটার কাজ তোমার খুব ভালো করছো, বা কোন ক্লায়েন্টটা খুব বেশি হ্যাপি। তুমি দেখলা ড্যানিয়েলি খুব বেশি হ্যাপি, তাইলে বাকি 2টা কন্ট্রাক্ট এন্ড হবে, কিন্তু এইটা 5 স্টার দেওয়ার চান্স খুব বেশি। তখন তুমি এর আগে পোক করবা, হ্যাঁ আমার একটু কন্ট্রাক্টটা ক্লোজ করে 5 স্টার দাও, এদেরকে কিছু বলার দরকার নেই। তাইলে কি হবে, একে যখন পুশ করতে থাকবা সে আজকে বা কালকে তোমাকে 5 স্টার দিবে। তাইলে একটা খারাপ খাইলা আর একটা 5 স্টার খাইলা, তাইলে সমস্যা নেই। এইবারে এই বাকি 2টা থেকে রিভিউ নেওয়ার ট্রাই করো, আর নাইলে নাই। মানে ব্যাপারটা বুঝছো? মানে পরপর 2টা 5 মানে খারাপ রেটিং মানে জব কমপ্লিটেড সাকসেসফুলি স্ট্যাটাসের নিচে বা 3 স্টারের নিচে যাতে না দেয়, পরপর 2টা। আগে কি ছিল জানো, পরপর 2টা 3 স্টারের নিচে, এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের যদি ক্রস থাকতো তোমার অ্যাকাউন্ট 6 মাসের জন্য জেলে পাঠিয়ে দিত। এটা রিসেন্টলি উঠাইছে, গত 2-3 মাস আগে। জেলে পাঠাইতো মানে কি, তোমার অ্যাকাউন্টটা 1 বছরের জন্য জেলে আছে। সুন্দর একটা মেইল। মানে হিডেন বা সাসপেন্ডেড এরকম একটা হ্যাঁ, কিছু। মানে ওই প্রোফাইলে তুমি
নতুন কাজে বিট করতে পারবে না, বাট রানিং যা কাজ আছে বা তোমার আগের ক্লায়েন্টগুলো যদি তোমার অর্ডার দেয় তুমি করতে পারবে, বাট নতুন কাজে বিট করতে পারবে না। এটা এখানে আছে 6 মান্থসের, এই যে 6 মাসের প্রোফাইল সাসপেনশন, সরি 1 বছর না 6 মাস ছিল। তো এই দেখো 6 মাস। তো এখানে কি লিখছি দেখো, আপরকে পরপর দুইটা না, আসলে দুইটা পরপর নেগেটিভ বা খারাপ ফিডব্যাক পাইলে, মানে 3 স্টারের নিচে অথবা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যদি ক্রস থাকে, 6 মাসের জন্য আপওয়ার্ক তোমার প্রোফাইলটাকে সাসপেন্ড করে দিবে, নতুন প্রপোজাল সেন্ড করা যাবে না, নতুন কোনো কন্ট্রাক্টও নিতে পারবা না। এই 6 মাসের মধ্যে কোনো আপিল করলে সে অ্যাপিলও অ্যাকসেপ্টেবল হবে না। তা এই 6 মাস তোমাকে বলবে তুমি স্কিল ডেভেলপমেন্ট করো, তোমার আরো স্কিল ডেভেলপমেন্ট দরকার আছে। তো এই 6 মাস তোমার বসে থাকতে হবে। এই 6 মাস পর আপওয়ার্কের সাপোর্টে অ্যাপিল বাটনে ক্লিক করে অ্যাপিল করলে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ছেড়ে দিত। তো এটা আমাদের গত বছর দুইটা প্রোফাইলে হয়েছিল, 6 মাসের সাসপেনশন খাইছিলাম আমরা, আবার আসছে 6 মাস পর আবার কাজ করতেছি। কিন্তু এটা এখন উঠাই দিছে, তোমাদের ভাগ্য ভালো, এখন আর 6 মাসে সাসপেনশন করে না। কিন্তু এই যে প্রোফাইল হিডেন করে রেখে দিলে সমস্যা। ভাইয়া সুতরাং কভার লেটার কপি পেস্ট করি হিডেন হওয়ার সম্ভাবনা থাকে? এটা আগে ছিল, এখন উঠাই দিছে ভাইয়া, বুঝছো? এখন দেখা যাচ্ছে যে তারপর কপালটা কপি পেস্ট করা উচিত না। আমারও দেখো এরকম একটা ডকুমেন্ট আছে, আমি মানে মোটামুটি যেখান থেকে একটা আইডিয়া নেই। হ্যাঁ, আমার একটা কারণ ভাইয়া কাজ আসার সাথে সাথেই দেখা গেল যে 8-10 জন বা 15-20 জন, হ্যাঁ, মানে আমরা 10 আমরা মিনিট। আমি কি করি, আমরা ওই যে ফার্স্ট যে সেকশনটুকু আছে এতটুকু আমি কাস্টম চ্যাট জিপিটিতে বানাই নিই। সো এটা ইউনিক। তারপর পর কি হয়, আমি আসলে এই লাইভ ওয়েবসাইটগুলো ঘুরাই ফিরাই দিই, আর ফিনিশিং টাচটা মোটামুটি সিমিলারই থাকে। ঠিক আছে, মানে তাহলে কেউ কপি পেস্ট হইলো না, প্রথম সেকশন চেঞ্জ হইতেছে, লাইভ সাইট চেঞ্জ হইতেছে, আবার ফিনিশিংটা সেম থাকতেছে। ওকে, ফিনিশিংটা একটা কমন, তাহলে তাড়াতাড়িও হবে, আবার ফুল কপি পেস্টিংও হইলো না। ঠিক আছে, আচ্ছা যেখানে ছিলাম, সো এই যে প্রোফাইলের হিডেন ব্যাপারটা, যদি ভাইয়া কোনো প্রোফাইল কারণে হিডেনের ব্যাপারটা, হিডেন হিডেন যদি হয়ে যায় কারো, তাহলে হচ্ছে এটা দেখার উপায়টা কি? এটাও দেখতে পারবো না। এখন আমার হাতে অনেক ক্লায়েন্ট আছে, আমি ওরা বলে এটা জব পোস্ট কর, তুই আমার একটু দেখা কি আমার অ্যাকাউন্টে এটা কি হিডেন আছে কি না, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বছরের পর বছর, সেই জন্য সে এটা করতেছে, বাট তুমি তো এটা করতে পারবো না, বুঝছো? তো হ্যাঁ, বেসিক্যালি আমি একটা স্ট্যাট দিই তোমাকে, 20টা জবে অ্যাপ্লাই করছো, কোনো রিপ্লাই পাও নাই, তখন বুঝবা হয় তোমার বিডিং এ ঝামেলা আছে, নাহলে প্রোফাইলটা হিডেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে 20টা প্রপোজাল পাঠায়াও যদি আমার আসলে একটা, মানে আমাকে কাজ পাইতে হবে এমন কোনো কথা নাই, একটা ক্লায়েন্ট তো মেসেজ করবে নাকি। তো ধরো এই যে প্রপোজালে গেলা, প্রপোজালে গিয়ে তুমি 20টা প্রপোজাল পাঠাইলা পর পর, কিন্তু একটা ক্লায়েন্টও আসলো না, যেমন আমার এখানে দেখো 25টা ক্লায়েন্টের সাথে কথাবার্তা চলতেছে, তার মানে এরা মেসেজ করছে আমাকে। এখন তোমার অ্যাক্টিভ প্রপোজালে আসেই না, সব সাবমিটেড প্রপোজালে পড়ে আছে, ব্যাপারটা বুঝছো? তখন বুঝবা ঝামেলা আছে। মানে সাবমিটেড প্রপোজাল মানে কি, যেগুলো তুমি অ্যাপ্লাই করছো, আর অ্যাক্টিভ মানে কি, অ্যাপ্লাই করছো, তোমাকে মেসেজ করছে ক্লায়েন্ট, কিন্তু এখনো হায়ার করে নেই। তাইলে অ্যাক্টিভ প্রপোজালে তুমি যদি দেখো যে কোনো মানে কোনো ক্লায়েন্টই আসতেছে না, মানে কোনো ক্লায়েন্ট মেসেজই করতেছে না, তুমি দিনের পর দিন বিট করে যাচ্ছ, তখন একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। মানে এটা কিন্তু শুধুমাত্র জবে অ্যাপ্লাই করার সময় হিডেন হয়। তুমি বুস্ট চালাও, প্রোফাইল বুস্টিং চালাও, ডাইরেক্ট মেসেজ করবে ক্লায়েন্ট তোমাকে ইনবক্সে, বা ডাইরেক্ট ইনভাইটেশন আসবে। ওকে, মানে ব্যাপারটা বুঝছো, সবকিছুরই উত্তরণ উপায় ভাইয়া আছে, বাট তোমার স্ট্যাটিস্টিক্সে বুঝতে হবে কি হইতেছে আমার সাথে, কেন এতগুলা বিট করছি আসতেছে না। আচ্ছা, বিট বন্ধ করে দিই, আমি আমি বুস্টিং চালাই, প্রোফাইলে বুস্টিং চালাই, আমার ইনভাইট আনি, ইনভাইট আসতেছে কিন্তু ক্লায়েন্ট কনভার্ট হতেছে, তার মানে আমার কমিউনিকেশনে ঝামেলা আছে। অর্থাৎ জায়গাগুলো তোমার বুঝতে হবে কোন জায়গায় কি ঝামেলা। ওকে, হ্যাঁ, একটা প্রশ্ন মনে জাগলো, মানে ভুলে যেতে পারি। হুম। এটা হচ্ছে যে আমরা তো নিউ একবারে নিউ ইমেল মার্কেটার, তো সেক্ষেত্রে হচ্ছে কোন জব গুলোতে আর কি করবো, অ্যাপ্লাই করবো, ইন্টারমিডিয়েট নাকি ওই যে না বেসিক না, একটা আমরা থাকে তারপর? সবসময় ওই যে $100 নিচে যে কাজগুলো থাকে, ছোট অ্যামাউন্টগুলোতে কম্পিটিশন কম থাকে, ক্লায়েন্টের এক্সপেকটেশনসও কম থাকে, মোটামুটি করে দিলেই হয়ে যায়। তো ওই ছোট জবগুলোতে ইনিশিয়ালি বিট করবো, অন্তত প্রথম 10টা কাজে।
এরপর আস্তে আস্তে আমরা হ্যাঁ, বাজেট ছোট বাড়াবো। ছোট তো ছোট তো অবশ্যই, কিন্তু ওই যে আরেকটা অপশন থাকে না, তিনটা অপশন থাকে, এই যে আচ্ছা হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেল, হ্যাঁ এন্ট্রি, ওইটার কথা বলছিলাম। আচ্ছা, ওইটা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিট করো। হ্যাঁ, এক্সপার্ট মানে এটা হয় কি, ক্লায়েন্টরা তো সবসময় চায় এক্সপার্ট হায়ার করতে, এটা মেজর কিছু না। সো এক্সপার্ট থাকে, দেখা যায় ক্লায়েন্টের বাজেট $50, তো ওগুলো তো বিট করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেম্বারশিপ নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে অলরেডি। সো তোমরা সবাই জানো আপওয়ার্কে মেম্বারশিপ জিনিসটা কি, মেম্বারশিপের বেনিফিটগুলোও জানো। উমা এআই এর মিটিংটাও তোমরা দেখছো। ফিডব্যাক ম্যানুপুলেশন, একটা ক্লায়েন্টের সাথে আমার রিলেশন ভালো ছিল না, আমাকে দিছে 4.3 স্টার, আমি ক্লায়েন্টকে বলছি হে একটু বাড়ায় দাও না, দিছে ক্লায়েন্ট রিপোর্ট দিয়ে। মানে আমি সব তোমার, আমি যত ধরনের সমস্যায় পড়ছি সবগুলো কেস স্টাডি তোমাদের জন্য রাখছি, দেখো। ক্লায়েন্ট দিছে, আপওয়ার্কে রিপোর্ট মারে এই ফ্রিল্যান্সারকে আমি রেটিং, আমার কাজ খারাপ করছে, আমি রেটিং খারাপ দিছি, আমাকে বলে রেটিং আবার চেঞ্জ করে দাও। এবার আপওয়ার্ক আমার অ্যাকাউন্টটা দিছে রেস্ট্রিক্ট করে। আচ্ছা, এই রেস্ট্রিক্ট মানে কিন্তু পার্মানেন্টলি অ্যাকাউন্ট ব্যান করছে এরকম না, রেস্ট্রিকশন দিছে, এবং তোমাকে বলছো তুমি আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস ভায়োলেশন করছো। এটা আগের অ্যাকাউন্টের একটা তো সে বলতেছে, হ্যালো মিনহাজুল আসিফ, আমাদের ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি টিম তোমার অ্যাকাউন্ট রিভিউ করছে, এবং আমরা দেখলাম তুমি ম্যানুপুলেট করছো আপওয়ার্কের ফিডব্যাক সিস্টেম। ম্যানুপুলেশন মানে বুঝছো না, তোমাকে একটা রেটিং দিছে, তুমি ওটা চেঞ্জ করার ট্রাই করছো। আনফর্চুনেটলি এটা আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস। ওই যে বললাম, ক্লায়েন্ট কমপ্লেন না করলে সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট কমপ্লেন করলে তুমি একটা রেস্ট্রিকশন খাবা। ঠিক আছে। তো আপওয়ার্ক স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যাটেম্পট টু অ্যাকচুয়াল ম্যানিপুলেশন, এটা চায় না আপওয়ার্ক। ঠিক আছে। তাইলে আমাকে একটা রেস্ট্রিকশন দিছে। তখন তোমাকে বলছে তুমি এই লিঙ্কটাতে যাও, লেটস ফিক্স দ্য প্রবলেম। ক্লিক করলাম, ক্লিক করার পর ওইখানে আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস আসলো, আমি জাস্ট এগ্রি দিলাম, তারপরে ডান দিছি, ব্যাস ছেড়ে দিছে আমাকে। তো এটা যদি সেকেন্ড টাইম আবার হয় আমার এই একই অ্যাকাউন্টে, তখন কিন্তু আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড করার একটা চান্স থাকবে। সো একটু বুঝে শুনে, ধরো বুঝতেছো একটা ক্লায়েন্ট আসলে অনেক চালাক, অনেক পণ্ডিত, এর কাজ ভালো করো নাই তুমি, তাইলে ওই জায়গায় ম্যানিপুলেশনের দরকার নেই বা রিভিউ চেঞ্জ করতে বলার দরকার নেই। কিন্তু দেখতেছো যে হ্যাঁ একটু সফট আছে ক্লায়েন্টটা, বা হয় নেই, আমি করছি, চেষ্টা করছি, মানে তারপর মানে ক্লায়েন্ট খুশি আছে মোটামুটি, তাদের কাছে বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো ইভেন একটা ক্লায়েন্টকে আমি এমনি বলছিলাম, অনেক কষ্ট করছি ওই ক্লায়েন্টের কাজ, পুরা ধরো 7 দিন 8 দিন ধরে আমার পুরো পাগল বানায় ফেলছে। তো যে ভালোই দিছিল বাজেট $500, তো আমি বললাম যে আই এক্সপেক্ট এ 5 স্টার রিভিউ। ক্লায়েন্ট আমার কি বলে জানো, ইউ ক্যান নট এক্সপেক্ট এ 5 স্টার রিভিউ, আমি তোমাকে তোমার কাজের জন্য টাকা দিছি, আমার ইচ্ছা হইলে আমি রিভিউ দিব, নাইলে নাই। ব্যাপারটা একটু বুঝো। তুমি উবারে চড়ছো, উবারে যারা চড়ছো একটু খেয়াল করো, উবারে চড়ার পর উবারের ড্রাইভার যখন শেষ হয় তখন কি হয়, কোনো একটা উবার ড্রাইভার তোমার বললো ভাই এক্ষুনি আমার 5 স্টার দেন, তোমার বিরক্ত লাগবে না? তুমি বলবা তুমি আমার এখানে নিয়ে আসছো, আমি তো তোমার টাকা দিছি, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তুমি আমাকে রিকোয়েস্ট করতে পারো, ব্যাপারটা বুঝো, তুমি আমাকে রিকোয়েস্ট করতে পারো, ভাই প্লিজ আমার একটু 5 স্টার রিভিউ দিয়ে দিয়েন, হ্যাঁ মানে আমি তো, এটা আমার জন্য ভালো হবে। তার মানে আমার টোনটা প্রপার ছিল না। তা আমি মানে ক্লায়েন্টকে বলছি আই এক্সপেক্ট, এই এক্সপেক্ট কথাটা ওর ভালো লাগে নাই। আমি যদি এভাবে বলতাম উড ইউ প্লিজ অথবা ক্যান ইউ প্লিজ গিভ মি এ 5 স্টার রিভিউ, এটা আমার অ্যাকাউন্টের জন্য হেল্পফুল হবে, তাইলে ঠিক ছিল। তুমি রিকোয়েস্ট করে ও যদি মন চায় দিবে, না দিলে নাই। ব্যাপারটা বুঝছো, রিভিউর ব্যাপারটা বুঝছো। ক্লায়েন্টদের ইন্টেনশনই এরকম থাকে যে তুমি কাজ করছো, আমি তোমাকে টাকা দিছি, রিভিউটা আমার হাতে, আমার মন চাইলে দিব, না চাইলে নাই, সেক্ষেত্রে তুমি রিকোয়েস্ট করতে পারো, আমি ভেবে দেখবো। ক্লিয়ার সবাই? বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া, জি ভাই। বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, মানে আমি একদম পুরো রিয়েল লাইফ সিনারিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা এই ভুলগুলো না করো আর কি। হ্যাঁ, রিভিউ চাইতে গিয়ে যদি একটু স্ট্রিক্টলি চাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই ব্যাড রেটিং কিভাবে মানে করবা, অ্যাভয়েড করবা, এটা আমি ফার্স্টেই বলছি, মানে আগেও বলছি। প্রথমে তুমি দেখলা ক্লায়েন্ট তোমাকে 5 স্টার দিবে না, তোমার ওর কাছে রিভিউ চাওয়ার দরকারই নেই, সামহাও দিয়ে দিল 3 স্টার। ক্লায়েন্ট যদি ভালো হয় ওর একটু বলো ভাই প্লিজ একটু 3 স্টারের জায়গায় 4 স্টার করে দাও, তাও করলো না। স্টার থাকলেও সমস্যা নেই, আমার কথা হইতেছে স্টার থাকুক, স্টার 1 স্টার 2 স্টার 3 স্টার যাই থাকুক,
ওইটা অ্যাকাউন্টে ক্লায়েন্ট আসলে খুব বেশি প্রভাব ফালাবে না। প্রভাব ফালাবে এমন একটা লেখা লিখছে, রেটিং না, রিভিউ, ভেরি ব্যাড ফ্রিল্যান্সার, ও কিচ্ছু জানে না, তখন এটা তোমার নতুন ক্লায়েন্ট পাওয়ার জন্য সমস্যা। তখন কি করবা? পুরো টাকাটা রিফান্ড করে দাও, শেষ, গেল। নেক্সট ক্লাসে আমরা এই পুরো আপওয়ার্ক শেষ করে ফেলাবো। নেক্সট ক্লাসে না, আরেকটা ক্লাস লাগবে হয়তো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আসলে ওই যে পেওনিয়ার, ডলার উইথড্র, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা, টাকা উইথড্র করা, সোজা কথা ফাইন্যান্সিয়াল জিনিসপত্র দেখব। এবং যদি সম্ভব হয় আমরা শেষ করে দিব, তারপর আমরা freelancer.com-এ মুভ করবো। আর একটা দুটা ক্লাস আছে আপওয়ার্কে, তারপর আমরা freelancer.com-এ যাব, Quwork-এ যাব, ইনডিড জবসে যাব, লিঙ্কডইনে যাব। আরও 3-4টা ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, ডোন্ট মিস দ্য ক্লাস। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু রেজ হ্যান্ড করে ফেলো। হ্যাঁ, ফাইবার টু এনসেপ ভিডিও দিতে চাইছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা এডিটিং আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ কালকে। ভাইয়া ওটা কি ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দেবো আমরা, হ্যাঁ। আচ্ছা ভাই, থ্যাংক আচ্ছা, ইউ মিলন ভাইয়া। ভাইয়া। ভাইয়া ওই যে টপ রেট প্লাস নিয়ে বলছিলাম যে একটা ক্লায়েন্টের সাথে যদি আমি একটা কন্ট্রাক্টের আন্ডারে আমার ডিজিটাল মার্কেটিং প্রোফাইলে যদি $10,000 একটা কন্ট্রাক্ট শেষ করি, এটা কি 1 বছর পর ব্যাচ চলে যাবে এরকম কিছু? মানে ব্যাপারটা হইতেছে, লাস্ট 12 মাসে তোমার একটা লং কন্ট্রাক্ট আছে কিনা, 1 বছরের মধ্যে আরেকটা লং কন্ট্রাক্ট না পেলে চলে যাবে, বুঝো নি? বুঝতে পারছি। এগুলো আসা যে যাওয়ার আর মধ্যে। ভাইয়া যে আমরা কি কভার লেটারে ফ্রি ফিল কিছু রাখতে পারি? কি রাখতে পারো? মানে কভার লেটারে আগে থেকে ওই যে লিখে কিছু রাখতে পারি যেটা সবসময় থাকবেই, আমরা আর কিছু লিখবো হ্যাঁ, শুধু এরকম। রাখতে পারো, বাট ওই প্রথম সেকশনটা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য চেঞ্জ হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর আর যদি কোনো স্যাম্পল বা কিছু একটা দাও বা পোর্টফোলিও, এগুলো একটু শাফল করো বা ঘুরাইও, যাতে একই জিনিস তুমি বারবার দিচ্ছ আপওয়ার্কের কাছে এটা মনে না হয়, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। খালেদ। ভাইয়া প্রোফাইল যখন বুস্ট করব তখন আমি তো ওয়েবের মধ্যে সার্ভিস দেই, তাহলে প্রথম ক্যাটাগরিটা হবে ওয়েব, তারপরেরটা কি হবে? বুঝিনি। প্রোফাইল বুস্টিং করার সময় আপনার ওয়েব ও আচ্ছা সিলেক্ট আচ্ছা, করবো আর কি। সেকেন্ডারি ক্যাটাগরিটা, তাই তো? তুমি কিসে কাজ করো? আমি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি, মানে প্রোফাইলটা ইয়ে করার বুঝিনি বুঝিনি। ওয়েবের উপরে কাজ করি। কিসের উপরে? ওয়েব ডেভেলপমেন্ট ভাইয়া, শোনা যায় না কথা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখন তুমি ওই ড্রপ ডাউন থেকে প্রোগ্রামিং অ্যান্ড টেক হচ্ছে তোমার ফার্স্ট ক্যাটাগরি, মানে স্পেশালিটি। তারপরে হচ্ছে তোমার সাব ক্যাটাগরি দিবা, হয় ওয়েব ডিজাইন অথবা সিএমএস ডেভেলপমেন্ট, ঠিক আছে? প্রোগ্রামিং হবে নাকি ওয়েব ইয়ে হবে, ওয়েব এন্ড না মোবাইল? না, প্রথমটা প্রোগ্রামিং অ্যান্ড টেক, এই যে দেখো। প্রথমটা দিবা হইতেছে, আমি একটু পজ করে দেখাই। এখানে দিবা হচ্ছে, ও সরি, ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ। তারপরে তুমি এখানে হইতেছে ফুল স্ট্যাকও দিতে পারো যদি কোডিং নিয়ে কাজ করো, আর সিএমএস কোডিং নিয়ে না কাজ, ভাইয়া। কোডিং এ কাজ করো। জি না, জি না। আচ্ছা, তাহলে তুমি দিবা হইতেছে ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইন। এবার ধরো আচ্ছা আমি, ভাই, এখানে একটা ভিডিওর অপশন আসছে এখানে, মানে পোস্টিং এর মধ্যে কি ভিডিও দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এখনো এই যে আপলোড অপশন আছে বুস্টে, হ্যাঁ রাইট। ওই যে প্রোফাইলে যে ভিডিও যে বানাবা ওইটাই তুমি বুস্টিং এ দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন আছে। আহ, আপনি ভিডিও তো বলছেন যে যখন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টের সাথে যখন ইয়ে হবে, কথাবার্তা হবে, তখন আপনি বলছেন যে ইউআই ডিজাইন করে দেখানোর জন্য, যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে বা ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে ডেভেলপমেন্টে যাব। এখন কথা হয়েছে, আম, এই ডিজাইনটা তো মানে ইনস্ট্যান্ট ডিজাইন করলে তো আর মানে ওই রকম হবে না, ডিজাইনের জন্য তো রিসার্চের প্রয়োজন আছে। তো হুম এখানে হুম। ডিজাইন করতে গেলে একটা সময়ের ব্যাপার। আর এই ডিজাইনটা কি এই কন্ট্রাক্টের ভিতরে পড়বে নাকি এটা আলাদা, আমি এটা বলি মানে এখন, শুরু? মানে যে ক্লায়েন্টে যেমনে ম্যানেজ করা যায়, হ্যাঁ। এখন কিছু ক্লায়েন্টকে, ধরো একটা ক্লায়েন্টকে আমি মেসেজ দিচ্ছি, সেই ক্লায়েন্ট আমার রিপ্লাই করতেছে না, ওর একটু খুশি করার জন্য আমি লাভেবল বা কোনো একটা এআই দিয়ে ইনস্ট্যান্ট একটা ডিজাইন করে দিলাম, ওইটা একটা আলাদা কেস।
আরেকটা কেস হইতেছে ক্লায়েন্ট আমাকে হায়ার করছে, আমি এখন সময় নিয়ে রিসার্চ করে ইউআই ডিজাইন দিতেও পারি নাও পারি। অনেক ক্লায়েন্ট ইউআই ডিজাইন চায় না, তাদেরকে দরকার নাই। আর কিছু ক্লায়েন্ট বলবে আমার আগে একটা মকআপ দেখাও, তাহলে মকআপ বানাবা। আর মকআপ যদি ক্লায়েন্ট আগে উল্লেখ না করে দেয়, তোমার তো মকআপের দরকার নাই, ডাইরেক্ট ডেভেলপমেন্টে চলে যাবে। ঠিক আছে? হুম, আচ্ছা ভাই। আচ্ছা, মইনুল ভাইয়া। ভাই আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তা আসলে সর্বপ্রথম ভাই আপনি যত কালেকশন রাখছেন এটা আমাদের জন্য মানে কি পরিমাণ যে হেল্পফুল এটা আমরা হয়তো এখন বুঝতে পারতেছি না। Right. তো এটা স্পেশাল থ্যাঙ্কস এই কারণে। আর ভাই ওই যে একটা হিডেন যে ব্যাপারটা বললেন, তো সেক্ষেত্রে আমি তো আসলে বুঝতে পারতেছি না যে আমারটা হিডেন হয়েছে কিনা। তো এটা এটা এই হিডেনটা আবার পাবলিক হবে কিভাবে, বা এটা হিডেনটা চলে যাবে কিভাবে? ও এটা কি আচ্ছা, অটোমেটিক এটা যায় নাকি হচ্ছে কোনো? এটা হচ্ছে যে 5-6 মাস মোটামুটি টানা হিডেন থাকে। তো ওই হুম, 5-6 মাস যাওয়ার পর আস্তে আস্তে দেখা যায় ওই প্রোফাইলটা আপওয়ার্ক আবার ছেড়ে দিয়ে দেখে যে আবার সেম মিস্টেক করতেছে কিনা, আবার উল্টাপাল্টা কাজে বিট করতেছে কিনা, আবার হইতেছে রেটিং খারাপ খাইছে কিনা। হ্যাঁ, পরপর দুটো খারাপ রেটিং অথবা ওই যে স্কিল না ম্যাচ করে বিট করা, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ করে হিডেন করে। ঠিক আছে? আর হিডেন হইছে কি হয় না, তুমি একটা সাপোর্ট নিতে পারো, আপওয়ার্কে বলবা এই আমি 20টা 30টা জবে অ্যাপ্লাই করছি, একটা ক্লায়েন্ট আমার মেসেজ করে নেই, সো আমার কোনো প্রোফাইলে সমস্যা আছে কিনা তুমি দেখো। তখন যদি হিডেন থাকে দেখা যায় ওরা ওই সাপোর্ট থেকে ছেড়ে দেয়। বুঝছো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। আহ, ঠিক এটা আছে ভাই, এটা আপওয়ার্কে। মোটামুটি ক্লিয়ার। তবে একটা জিনিস বুঝলাম যে ভাই আসলে আহ, একটা একটা ক্লায়েন্ট, একটা পার্মানেন্ট ক্লায়েন্ট বা ভালো একটা ক্লায়েন্ট খুব দরকার অলওয়েজ। রাইট, রাইট। এটা অনেক সময় হেল্প করে। দেখা যায় আমি আমার হচ্ছে ধরো একটা ক্লায়েন্ট আমার খারাপ ফিডব্যাক দিছে, আরেকটা অর্ডার ওর কাছ থেকে নিলাম, হয়তো কাজ আমি তখন করি নাই, পরে করে দিব, ও দেখা গেছে একটা ভালো ফিডব্যাক দিয়ে ওইটাকে নিচে নামাই দিছি। বুঝছো না, এরকম অনেক ধরনের বেনিফিট আমাদের আর কি। আর আরেকটা বিষয় যে কিছুক্ষণ আগে যে ভাইটা কেবল প্রশ্ন করলো আর কি, যে ইনস্ট্যান্ট ডিজাইন করা, তা আমি এই এপ্রিলে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলছি ফার্স্ট, আমি আগে পরে কখনোই ট্রাই করিনি। তো আমি মোটামুটি ওই সময় মানে ট্রাই করতাম যে একটা প্রতিদিন ফেলে দু একটা অ্যাপ্লাই করতাম। তো একটা পাকিস্তানি এক ভদ্রলোকের সাথে ওনার একটা জব পোস্টে অ্যাপ্লাই করি। তো ওনার ছিল ভাইয়া ওই যে এয়ারলাইন্স এর ইন্টিগ্রেশন নিয়ে আর কি। তো আমি বললাম যে আমি আসলে এই ধরনের কাজ করি নাই, তবে আমার এপিআই ইন্টিগ্রেশনের যথেষ্ট এক্সপার্টিস আছে, আমি তোমাকে করে দিতে পারবো। তো পরবর্তীতে সে রেসপন্স ওইভাবে করে নাই, পরে আমি আবার ইনস্ট্যান্ট একটা ডিজাইন করে দিছো। এপিআই ইন্টিগ্রেশন করে তারপর হচ্ছে ওনাকে একটা ভিডিও করে আমি দিলাম। তো দেওয়ার পরে আসলে পরবর্তীতে সে কিছু সময় চ্যাটিং করছিল, পরে আর ই করে নাই, পরে দেখলাম যে সে জবটা কাউকে সে দেয়ই নাই, ও, কাউকে হয়তো পায় নাই। হতেই পারে। তো আমি ইনস্ট্যান্ট দিছিলাম কিন্তু সেটা সে বুঝতে পারে নাই। বুঝতে পারছি, তাহলে এটা হইতেই পারে, কানেক্ট গুলো ব্যাক হয়ে যায় আর কি। তো যাই হোক, ওই যে আমি কিন্তু প্রথম জব পাইছিলাম 8 মাস লাগছে আমার প্রথম কাজ পাইতে, 2012-13 সালের কথা বলতেছি। হ্যাঁ, সো ওই ধৈর্যটা আচ্ছা থাকতে আচ্ছা হবে আর আচ্ছা। কি। হ্যাঁ, তো না ভাই, এটা ডেফিনেটলি ধৈর্য, এখানে ধৈর্য তো থাকতেই হবে, আদারওয়াইজ সম্ভব না। আরেকটা বিষয় ভাই, আমি ব্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো আমি মানে এই 1 মাস ধরে কোনো কাজই মানে কোনো পোস্ট ইয়া করি না। আমার এখন প্ল্যান করছি ভাই যে আমি আপনার এগুলো সব শেষ করে মোটামুটি যত ধরনের ল্যাকিংস আছে এগুলো সব কভার করে কমপ্লিট করে তারপর হচ্ছে আমি আবার হুম, ট্রাই করব। এটা না কি মানে ভুল করতেছি ভাই? আমাদের কিন্তু মেইন ক্লাসগুলো শেষ, তো ইউ ক্যান অ্যাপ্লাই, যদি প্রোফাইল জি ঠিকঠাক ভাবে রেডি থাকে অ্যাপ্লাই করা শুরু করতে পারো। জি জি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। দেখা যাচ্ছে ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। সাথে গেলে লেট হয়ে হ্যাঁ যায়, তখন দেখা যায় এখন যেই অ্যাড্রিনালিন আমাদের কাজ করে, ডোপামিন কাজ করে, ওইটা তখন নাও থাকতে পারে। এই ডোপামিন থাকতে থাকতেই শুরু করে দেবে কি। হ্যাঁ, জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে। আসসালাম। আতাউর ভাই। তো ভাইয়া প্রোফাইল হিডেনের ব্যাপারটা যে বললেন, ওইটা আমি ধরেন আমার প্রোফাইলের সাথে যে স্কিল গুলো আছে জবের সাথে ওই স্কিল গুলো ম্যাচ করলো না, তো আমি অ্যাপ্লাই করছি ধরেন 3-4টা, এই ক্ষেত্রে কি পার্মানেন্টলি হিডেন হওয়ার সম্ভাবনা আছে? ও ও আসলে দেখে যে তুমি রেগুলারলি সেম মিস্টেক করতেছো কিনা। এখন যেটা আমি বলি পুরো পার্মানেন্ট হিডেন না, ব্যাপার হচ্ছে যে তুমি কন্টিনিউয়াসলি তুমি একটা উল্টাপাল্টা নিশে বিট করতেছো, এখন তুমি আবার একটা ভালো নিশে বিট করছো, তখন হিডেন হবে না। ব্যাপারটা বুঝছো? মানে এটা প্রোফাইল জি হিডেন না, প্রপোজালটা হিডেন করছে আর কি। বুঝছো? জি। অর্থাৎ তুমি যেগুলো ভুল উল্টাপাল্টা জবে বিট আরেকটা করছো বিষয় ভাইয়া, সেটা তোমার হিডেন হবে, বাট তুমি প্রপারলি বিট করছো ওইটা হিডেন হবে না। হ্যাঁ, বলো। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তো অ্যাড করতে পারতেছি না ভাই, এটার কারণ কি? নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো। হ্যাঁ, একটু ওয়েট করো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালেদ। ভাইয়া, ভেরিফিকেশনটা কিভাবে করবো, মানে একদম নিউ যেটা আর কি।
এটা এখানে এটা গেলে আমি ক্লাসে মানে দেখা দিব ভাই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে, বেস্ট অফ লাক সবাইকে।